এই যে ক্যানভাসটা, এই ক্যানভাসটা খুব ইনকমপ্লিট। আমাদের ভালোবাসার গুরু থাকবেন এবং আপনাদের মধ্যে থেকে একজন গেস্ট থাকে প্রতি সপ্তাহে, যার ভালোবাসার গল্পটি আমরা সবাই মিলে একসাথে। দেরি না করি চলে যাচ্ছে আজকের গেস্টের কাছে, এবং যারা এখন কত আছে 1460 ওরকম, আমি চোখে যদি ভুল না করি। পরিসর কত এটা? অন 1444 মানে 1444। Yes. সবাই প্লিজ শেয়ার করে দিন আমাদের ভালোবাসার এই কথাগুলো। আমরা যাচ্ছি আজকের গেস্টের কাছে। অসম্ভব ভালোবাসা, অসম্ভব ভালো লাগা, চাইপা ধরে নি আমারে। তুই তো টেনশনে ভুগতেছিস, দুশ্চিন্তায় ভুগতেছিস, বুকে জড়ায় ধর, দেখ কি পরিমাণ ম্যাজিক। বুকে জড়ানোর পরে তুই অন্য একটা মানুষ হয়ে যাবি। কি নাম তোর? নিকনেম? আজিজুল ইসলাম। আজিজ। আজিজ বদলায় যাবে তুই। বুকে শুধু একবার জড়ায় ধর। টেনশন হচ্ছিল তো তার এক মুহূর্ত পর্যন্ত, রাইট? দেখ কেমনে চেঞ্জ হয়। চাইপা ধর যাতে আমার হাড় ভেঙে যায়। আজিজ, দিস ইজ দ্য একটা প্ল্যাটফর্ম যেখানে সাধারণ মানুষকে আমরা রিপ্রেজেন্ট করতে পছন্দ করি। এই প্রোগ্রামটা বিখ্যাত হয়েছে 100 পর্ব পর্যন্ত, এই সিজন চলতেছে অনলি কজ অফ এই মানুষগুলোর জন্য, রাইট? সো স্বাভাবিক হতে হবে এবং স্বাভাবিকভাবেই গল্প বলতে হবে। ওকে, একটু ভালো লাগতেছে নাকি? না একটু ভালো লাগতেছে না, আমার ওই পরিমাণ স্যাক্রিফাইস করার মানসিকতা নাই যে আমি পাশে তোকে ডাইভার্ট করব। যত চেপে ধরা হাগ সব আমার সাথে। ওকে, জি জি, এখন তো ভালো লাগতেছে, রাইট? জি, জি। ওকে, ইউ আর দ্য বাঘ টাইগার। ওকে আজিজ, তারপর? জি, আমি আজিজুল ইসলাম। আমি এসেছি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলা গারাজান গ্রাম থেকে। ওকে, সেখানেই আমি বড় হয়ে উঠি। আর এখানেই মানে ঢাকা খুব কম আসা হইতো। আর আসলে আমি কিভাবে শুরু করবো এটাই বুঝতে পারতেছি কোন না। কিছু শুরু করার দরকার নাই আজিজ। এই চুলে কি দিছস? না, কিছু দিনই তো। না পানি নাকি জেল? না জেল না, নারকেল তেল। তাই বাপ? আমরা তো গায়ের ছেলে না। মেট হ্যারা ফকিন্নি আদমি নারকেল তেল দেওয়ার কারণে এই বুড়া আদমির চুলগুলা এখনো আছে। আর আমার মতো ফকিন্নি ঢাকায় আসার পর কাক তো আমি কাকের মতোই দেখতে, কিন্তু ময়ূরের পেখম লাগাতে গিয়ে এই প্রথম জেল খুঁজতে যায়, মৌজ বা সামথিং এরকম কিছু খুঁজতে যায়, বা ভ্যাজলিন ওয়েল খুঁজতে যায়, তারপরে চুলের 12টা বাজাইছি। সো রিগ্রেট, অনুতাপ হওয়ার কোনো কারণ নাই, কমপ্লেক্সে ভোগার কারণ নাই। আজিজ, এই গোল্ড হীরা কোথায় পাওয়া যায়? খনিতে। খনিতে গেলে কি গায়ে কাদামাটি মাখতে হয়, রাইট? জি। সো সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। যারা গ্রামের সাধারণ মানুষ থেকে উঠে এসে সাথে ইম্পর্টেন্ট মূল্যবান পৃথিবীতে কিছু নাই। যারাই সফলতার সিঁড়ি তৈরি করেছে, পৃথিবীর ইতিহাসকে বদলে দিয়েছে, তারা তোর মতো জায়গা থেকে আসছে। আমি কি বুঝাতে পারছি নাকি পারিনি? জি। ওকে, তাহলে নারকেল তেল ইজ পারফেক্ট, রাইট? জি। ওইটার কারণেই বুড়া আদমির চুল গেলে এখনো আছে, না হলে থাকতো না একটা। ওকে, তারপর? মানে তেলের কথা যেহেতু উঠলো, আর একটু বলি। তেল দেওয়া না, মানে না চুলে তেল দেওয়া? হ্যাঁ, চুলে চুলে। যেমন আমার দাদা ভাবছি যে নেতাদের তেল দেওয়া। আরে না, আমার দাদা যখন বেঁচে ছিল তখন দেখতাম মানে সারা শরীরে সরিষার তেল মাখতো। পারফেক্ট। এবং চুলেও এখনো অনেকেই মাপে। সরিষার তেল দিয়ে যদি রোদের মধ্যে থাকে, বিজ্ঞান বলতেছে ডি ভিটামিন এবং ওর মধ্যে যে কমপ্লেক্স তৈরি হয়, তাতে তার মাসল এবং শারীরিক গঠন তৈরি করতে সাহায্য করে। আমরা তেলে আটকায় যাবো না বাবজান। তুই বলছিলি যে ময়মনসিংহের ওই ছোটবেলা থেকে যে। হ্যাঁ, ময়মনসিংহের আমার গ্রামের নামটি হচ্ছে গারাজান, পুটিজানা ইউনিয়ন। আর এখানেই আমার বেড়ে ওঠা। আমি প্রাথমিক বিদ্যালয় পাশ করে আমাদের কাছাকাছি একটা হাই স্কুলে ভর্তি হই। সেখানেই লেখাপড়া শুরু করি। আর আমি যখন হাই স্কুলে পড়ি, মানে একটা সেকেন্ড সময় দিবি। নেওয়াজ, তুই হয় দেশে আয়, নাহলে আমাকে তোর কাছে নিয়ে যা। যে কোনো কিছু বললেই সাথে সাথে অ্যান্সার তোর কাছে রেডি। আমিও জানতাম, বাট কোনো কারণে প্যাচ খেয়ে আছি, নামটা মনে করতে পারছিলাম। ওর নাম রজত শর্মা, আপকে আদালতে যে পারফরমেন্স করে। নেওয়াজ, কেমনে পারিস তোর ব্যক্তিগত জীবনের বাইরে গিয়ে মানুষকে এত ভালোবাসতে আর এরকম ভাবে প্রতি মুহূর্তে সাপোর্ট দিতে? অনেক ভালোবাসা তোর জন্য নেওয়াজ। মালদা থেকে নেওয়াজ এই কমিউনিকেশন করে জানিয়েছে। ওকে আজিজ, সব ভালোবাসা। আজিজ, তারপর তেলে আমি হাই স্কুলে ভর্তি হই।
তখন যখন ভর্তি হই আসলে মেয়ে মানুষ দেখলে আমার শরীর কাঁপতো, গরম মানে কাপ হ্যাঁ আমার হার্ট বিটটা বেড়ে যায় আর কি। মানে এখনো এমন হয় মাঝে মাঝে, মানে আজকে হার্টবিট না আজকে যে গরুর সাথে ই করছি না, এখন আর হার্ট বিট বাড়ে নাই। পাশে কিন্তু গুরু নিয়ে আছে, হার্টবিট বাড়েনি, না, না। বাড়ছে না বাড়েনি, সত্যি করে কথা না না মানে প্রথম অবস্থা ছিল আর কি, ছিল। তারপর আমাকে জড়ায় ধরার পরে কন্ট্রোলে আছে। কন্ট্রোলে। তখন যখন পড়তাম আমি কিন্তু মানে স্যারে যখন আমাকে পড়া ধরতো যে আজিজ বলো তো আজকে শিখাইছো নাকি, আমি যে মেয়ে মানুষ ক্লাসে ছিল যার কারণে আমি মানে প্রতিবারই প্রতি ক্লাসে বলছি স্যার পারি না। কিন্তু জানা আছে সব হ্যাঁ কিছু। জানা আছে কিন্তু সাহস করে বলি নাই যে পারি না। মানে অনেক মারতো যে তুমি কখনোই পড়া শিখে আসো না, স্কুলে আসার দরকার কি। পরে একদিন বললাম যে স্যার আসলে আমি লিখে দিব, আমি পড়া বলতে পারবো না, লিখে দিব। পরে কয় ঠিক আছে তুমি লিখে দাও। আর বললো যে লিখলে তো হবে না, পড়তে হবে। আমি স্যার আসলে এই সমস্যা আমার। এরপরে স্যার আর চাপাচাপি করতো না, আমি লিখেই দিতাম। এটা হলো আমার স্কুল জীবনের ঘটনা। এরপর কলেজে ভর্তি হই, তখনও মানে চুপচাপ যাইতাম এবং আসতাম। আর যখন আমি ক্লাস 8-এ পড়ি তখন আমার এক মেয়ের দিকে ভালো লাগে। সবাইকে ভালো লাগতো না, নির্দিষ্ট করে না, মেয়ে। নির্দিষ্ট একজনকে, আমাদের পাশের এলাকায়। তারপর কি কারণে ভালো লাগতো ওই মেয়েটিকে? মানে হঠাৎ করিয়া, মানে বর্ণনা- কোনো কারণ ছাড়াই, বর্ণনা দিয়ে যে কি কারণে ভালো লাগতো। মানে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে মেয়েটা কেমন, লম্বা টম্বা বা ছোট বা মাঝারি? না মাঝারি, হাইটের কথা বলছি আমি। হাইট বেশি একটা না। তখন এই মেয়েটা ক্লাস 7-এ পড়ে, আমি ক্লাস 8-এ। তখন গায়ের রং? গায়ের রং ফর্সা। মানে ভরসা তোর পছন্দ? না বলে ফেল। এটা তো আসলে আবেগ, তখন আমি বুঝতে পারছি, মানে আচ্ছা। এখন বুঝতে পারি। ওই মেয়েটাকে তোর ভালো লাগছে? হ্যাঁ ওকে, ভালো লাগছে। মানে অনেকদিন বিভিন্নভাবে আমার ভালোবাসার কথাটি জানাতে চেষ্টা করলাম, ব্যর্থ। কিভাবে? মানে সামনে গিয়া দাঁড়িয়ে বলবো যে তোমাকে আমার ভালো লাগে, বলছো? না না এটা এখনো বলা হয় নাই। মানে সাহস করতে পারিস না? না, But না। কি কিভাবে জানান দিয়েছিলি যে ভালোবাসিস তুই? এটা কবিতা লিখলাম, যেমন? যেমন এই যে হৃদয় চেয়েছে যাকে সেখানে দূরে থাকে, আস্তে ধীরে বল, মানুষ বুঝুক, হজম করুক। হৃদয় হৃদয় চেয়েছে যাকে সেখানে হৃদয় ছুঁয়েছে যাকে সেখানে দূরে থাকে, সে কেন দূরে থাকে। পেয়েছি ঠিকানা তার, মানে তার নামটা লিখছিলাম আর কি। পেয়েছি ঠিকানা তার, অমুক নাম যার, মানে নামটা ও যে হলো পেয়েছি ঠিকানা তার শর্মী। নাম যার, হ্যাঁ, মানে এইভাবে আর কি। পরের লাইনটা পরে কমপ্লিট করতে পারিনি। আচ্ছা। পরে একদিন সাহস করিয়া মানে জানাবই আজকে যেভাবেই হোক। আমার বন্ধু 2-3টা বন্ধু আছিল, তো তাদেরকে বললাম যে আলামিন, মুকলেস, এটা বাঘা মানে সাহস দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ তুই পারবি। ওকে। তারপর কামরুল হাসান, এরা বললো যে আরে বেড়া এইভাবে থাকলে তো আরেকজনে নিয়ে যাবো নিয়ে গা। যাবে। আর এটা জানাতে হবে যেভাবেই হোক। তারপর আমি পরের দিন সকালে প্রাইভেট শেষ করিয়া, সকাল 6টায় প্রাইভেট শেষ করিয়া, 6টা মানে ভোর? ভোর 6টা প্রাইভেট পড়তাম স্কুলের কাছেই। তখন আসার সময় দেখি প্রাইভেট পড়ে যাওয়ার সময় দেখি মেয়েটা আসতেছে। কেমন লাগতেছিল দেখতে? দেখতে খুব ভালো কি পরা ছিল পোশাক? পোশাক ছিল সালোয়ার কামিজ। হ্যাঁ কমলা রঙের সালোয়ার কামিজ, কমলা। এবং মাথায় ছাতা দিয়ে চলতো সব সময়, রোদ বৃষ্টি বা শীত সব সময়। মানে সফিস্টিকেটেড, মিষ্টি টাইপ, পুতুল টাইপের। তারপর দেখে সামনে খারানোর পরে আমার বুক এমন দরপর শুরু হইল, পরে আর বলা হইল না। এভাবে এসএসসি পরীক্ষা দিলাম। পরে এটা মোটামুটি আব্বা বিষয়টা জানিয়ে গেছে, জানার পরে বলতেছে যে আর পড়ার দরকার নাই। পরে আমি বললাম না আমি লেখাপড়া করবো। পরে এসএসসি পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হলাম। আমার ইচ্ছা ছিল যে ফুলবাড়িয়া। মেয়েটাকে বলা হলো না কিন্তু? না 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 বলা হইল না। ওকে। পরে আমার ইচ্ছা ফুলবাড়িয়া
মহাবিদ্যালয়ে ভর্তি হব, তখন আব্বা বলতেছে তুমি যদি ভর্তি হও তাহলে এক ময়মনসিং বা আমাদের এখানে কিশোরগঞ্জ নওগাঁও একটা কলেজ আছে বা বাগতা কলেজ আছে। কিন্তু মেয়েটা তো স্কুলে। হ্যাঁ, মেয়েটা তখন 10-এ পরে, আমি এসএসসি পরীক্ষা দিয়ে হালাই দিছি। ওকে, পরে তো মন আটকে আছে মেয়েটার কাছে। পরে আমি ভর্তি হইলাম বাগতা, আমাদের ফুলবাড়িয়া শহর থেকে কিছু দূরে, যাতে আমি যখন ও একটা মহিলা কলেজে ভর্তি হয় যাতে আমি দেখতে পাস। হ্যাঁ যাতায়াতের সময় দেখতে পারি। গুড। তারপর এইভাবে যখন মহিলা কলেজে ভর্তি হলো, বুরকা টুরকা দিয়ে চলাচল করে দেখতেও পাস না। দেখতেও পারি না। আহা, এইভাবে বাট বোরকা তো এখন স্লিম ফিট, অ্যাটলিস্ট তোকে বুঝতে পারিস তাকে, হ্যাঁ। যে মেয়েটি সেই মেয়েটি। হ্যাঁ, এমন পরিস্থিতিতে পরে আর কোনো লাভ হলো না আর কি। ভালোবাসার কথা জানাতেই পারলাম না, এখনো জানাতে পারি নাই। তারপর ইন্টারমিডিয়েট পাশ করলাম, পাশ করার পর আর আমরা আসলে এখনো বলতে পারলি না? না, এখনো বলতে পারি নাই। তারপর কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে আমরা কিন্তু আসলে মানে একবারে দরিদ্র না, মানে মাঝামাঝি আর কি, যেটা কি বলে আপনার মধ্যবিত্ত। যে আমরা 3 ভাই। মেয়েটা কি পাশের গ্রামের? হ্যাঁ, পাশের গ্রামের, পাশের উপজেলা। আমাদের গ্রামটা পড়ছে মুক্তাগাছা। যাই হোক, মোটামুটি দূরত্ব আছে পাশের উপজেলা। তারপর বলা হলো না ইন্টারমিডিয়েট পাস করে ফেললি। মেয়েটা কি ম্যাট্রিক পাস করছে? হ্যাঁ, করছে। করলো। তারপর আমি ই করলাম, আব্বারে বললাম যে মেয়েটাকে বিয়ে করবো। না না না, তাহলে আব্বা তো খুব মেরে ফেলবে। হ্যাঁ, খুব রাগী মানুষ, মানে এটা কখনো মানে বাবারা রাগী হয়। তারপর কি করলি? বাট প্রতি মুহূর্তে তো মেয়েটার ভাবনার বনের মধ্যে, রাইট? বন না, মনের মধ্যে সবসময় ভাবতাম। আর আমি মানে স্কুলে যাইতাম দেরি করে। ওই সময় কি রাতের বেলায় কল্পনা করতি যে বিয়ে হয়েছে, একসাথে আছিস? আরে অনেক। যেমন না, একদিন তো দেখি যে আমার বাড়িতেই আসছে, স্বপ্নে দেখি যে বাড়িতে আছে, মানে এমন প্রতিনিয়তই ঘুরতো এই একটা স্বপ্ন কিরকম? মানে একটা স্বপ্নই দেখতাম। কি? তাছাড়া আমার কি বাড়িতে আসছে? তারপর বাড়িতে আসছে, মাঝে মাঝে দেখতাম যে বলতেছে যে তুমি আমাকে ভালোবাসো, এটা বলতে পারো না, এমন মানে সাথে কিছু নিয়ে আসছিল তোর জন্য? না, এমন কিছু নিয়ে আসে নাই। স্বপ্নে? স্বপ্নে। তুমি আমাকে কেন বলতে পারো না? স্বপ্নে কি উত্তর দিয়েছিলি? আমি স্বপ্ন মানে দিতে পারিসনি, ভেঙে গেছে আর কি। মানে বলতে বলতেই তোর ঘুম ভেঙে গেছে। মানে একটা আতঙ্ক কাজ করতো আমার, মানে বললাম না, মেয়েদের দেখলে আতঙ্কের মধ্যে পুরো দিতাম, আমার হার্টবিট বেড়ে দিত। আচ্ছা, ইন্টারমিডিয়েট কোর্স করলি, মেয়েটিও কিন্তু ম্যাট্রিক পাস করলো। তারপর আমার একটা ইচ্ছা জাগলো যে আমি সাংবাদিক হবো। কেন? এই যে মানে তখন তো দেখতাম যে সাংবাদিক যদি হয় যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে যাইতে পারে, কোনো অনুমতির প্রয়োজন নাই, এমন ভাবতাম। তাই ভাবলাম যে সাংবাদিক হবো। আর ও যে কলেজে পড়ে, মানে সেখানে আমি ঢুকবো, কারণ মহিলা কলেজে তো ঢোকার পারমিশনের জন্য। হ্যাঁ, কিন্তু আমি এটা কল্পনা করতে পারি নাই যে আমি সাংবাদিক হতে হতে মানে ও মানে কলেজটাই ছেড়ে দিব। এটা তখন আমার মাথায় আসে না। সাংবাদিক হওয়ার উদ্দেশ্য হচ্ছে যে কোনো ভাবে মহিলা কলেজে ঢুকতে যেন পারিস, মহিলা কলেজ বা ও যেখানে পড়বে সেখানেই যেন যাইতে পারি। অন্য কোনো প্রফেশনেতে পারমিশন পাওয়া না সম্ভব। হ্যাঁ, পরে এই বুদ্ধিটা ওই মুকলেশ ওরা দিয়েছিল? না না, এটা মানে আমার আলামিন মুকলেশ এরা দেয়নি। না না। ওকে। তারপর বিভিন্ন জায়গায় আমাদের আঞ্চলিক পত্রিকা ফোন করি, এখানে কয়েকবার ট্রাই করলাম। উদ্দেশ্য একটাই, যাতে ওই মেয়েটা কোথায় কি করছে ঢুকতে পারি, দেখতে পারি। প্রথম ফোন করিতে ছোট গল্প পাঠাইতাম। সাহিত্য সম্পাদক সাহেব বলতো যে ঠিক আছে, লেখা দাও, তোমার লেখা তো অনেক ভালো। সব তো টার্গেট করতেছে মেয়েকে উদ্দেশ্য করে। যেমন একটা তো ছিল হৃদয়হীনা, তোমার কাছে আমি আসতে পারি না। আর কি ছিল এরকম? পরে আমি এরকম লিখতে একটা আর শুনি, সব তোকে উদ্দেশ্য করেই, মেয়েটিকে উদ্দেশ্য করে। হ্যাঁ, যেমন এটা আসলে এইভাবে মানে এখানে বসার পরে বুঝলে গেছে। বাট এই যেমন একটা কবিতা ছিল যে হৃদয়হীনা তোমার কাছে আসতেছে কিন্তু আসতে পারি না, এরকম আর কি কবিতা বা ছোট গল্প ছিল যে আমি তোমার কাছে আসতে চাই, হাসনানা ফুলের গন্ধ আসছে, এরকম কিছু? যেমন হাত ধরলাম, হঠাৎ ঘুম ভেঙে গেল, এরকম? যেমন আছে, আমি ভাবছিলাম তোমাকে একটা লাল শাড়ি কিনে দিব, তুমি আমাদের বাড়ির আশেপাশে ঘুরবা,
একসাথে বসে টং দোকানে চা খাবো। টঙে যাবি? টঙ্গে চা খাবো। বেটা কল্পনা কর, একটু বড় কল্পনা কর। আচ্ছা টঙে 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 যে চা খালি, তারপর? আমাদের তো গ্রাম। ওকে টং, হ্যাঁ। ভাবতে তো আর দিন নাই। আচ্ছা টঙেই যাব, টঙে যে চা খাবো। লাল চা নাকি দুধ চা? লাল চা। ওকে। মানে এমন। দোকানদারের নাম? জি, দোকানদারের নাম করিম চাচা। করিম চাচার দোকানে লাল চা খাবো, তারপর? এমন আজগবি ভাবনা ভাবতাম আর কি। আর আর করিম চাচার দোকানে লাল চা খাবো, আর কল্পনা কি ছিল? না, আর কল্পনা ছিল না। পরে পরে যখন আস্তে আস্তে বুঝতে শিখলাম। কল্পনাতে বেশি গভীরে যাইতে পারতে না তুই আজিজ? যেমন আমার ভাবনাটা এখনই আসছে যে করিম চাচার দোকানে লাল চা খাবো। করিম চাচা এতই বেয়াড়া, অনেক গরম ছিল চাটা, ওর জিভা পুড়ে যায়। তখন জিভাটা আমি যেন পুড়ে গেল, কোথায় হলো সেটা দেখতে গেলাম। তারপর আমরা পরস্পরের ঘনিষ্ঠ হলাম, অনেক কাছা ফিল আসেনি। ওকে, তারপর মাথা থোটা চিন্তা আসলো। যে কল্পনায় বাঁচা যাবে না। আমার ভাই দুটি, আমরা 3 ভাই। আমি সবার বড়, 2 ভাই, ছোট ভাই এবং আমার ছোট যেটা 2 জন চাকরি করে, ঢাকায় চাকরি করে। পরে আমি চিন্তা ভাবনা করলাম, আমি বাবার বড় ছেলে, এইভাবে আর কতদিন আমিও একটা কিছু করি। আর এলাকার মানুষও ভালো চোখে দেখে না। ওকে। তাই ভাবলাম যে আসলে একটা চাকরি খুঁজতে হবে। তখন আমি আসি গাজীপুর অনেকদিন চেষ্টা করলেও কোনো কাজের সন্ধান মেলেনি বা কোনো চাকরি জোগাড় হয়নি। তারপর আবার চলে গেলাম দেশের বাড়ি। এখানে মোটামুটি অনেকদিন থাকার পরে মামার সাথে কথা বললাম যে মামা একটা চাকরির ব্যবস্থা করে দাও। পরে মামা বললো যে আসো, ঢাকা আসো। পরে ঢাকা গেলাম। ঢাকা থেকেই আমার যে ঘটনাটা বলার জন্য আসছি। এই ঘটনা শুরু হবে তার আগে একটু একটা কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনটা নিয়ে নি। আমি জানি যে এই প্রোগ্রামে সবাই সঠিক কথা বলার চেষ্টা করে, আর 99তম প্রোগ্রামে আরো সঠিক বলবে, এটাই স্বাভাবিক। সো কোয়েশ্চেন ফর অঙ্গন। সুমন মাহমুদ লিখেছেন যে গুরু অঙ্গন আপু কি প্রেম করে নাকি সিট এখনো খালি আছে? অঙ্গন। অনেক প্রেম করি, মানে আমি এখন? ভালোবাসার এখনো কি সিট খালি আছে? না, কোনো সিট খালি নেই, অনেক প্রেম করি, ওভারফ্লো হয়ে যাচ্ছে। চুপ পাক না। ও বলতেছে প্রেম বলতে তার কোনো পসিবিলিটি আছে কিনা যে বয়ফ্রেন্ড হিসেবে তোর সাথে পথ চলার? না, কিভাবে? ইউর এঙ্গেজড? আমি তো বিয়ে করব। ও আচ্ছা, পাত্র হিসাবে বৈবাহিক সম্পর্কে যাওয়ার সুযোগ একদম আছে? একদম। মানে প্রেমের হ্যাঁ, তো ওটার জন্য হচ্ছে একটা ওয়ে আছে। আমার মা হচ্ছে মিডলম্যান, তো আমার মা হয়ে আসতে লাগবে। মানে প্রেম প্রীতি না, একদম স্ট্রেট ওয়ে একদম, তুই বিয়েতে যাবি। ওকে, সো তার মানে কোশ্চেন অ্যান্সারটা এমনই দাঁড়ালো যে সিট খালি আছে সুমন কারণ মাহমুদ। ছোট- তুমি যদি সত্যি ওর জন্য যোগ্য হও, সো খালাম্মা থ্রু দিয়ে তুমি কমিউনিকেট করতে পারো, এমন? ওকে, একদম। ওকে। আর কিছু লিজেন্ড বা কিন্তু অন্য কিছু দেখছে? লিজেন্ডরা কি দেখছে? এটা একটা বেশি কমন ডায়ালগ যে লিজেন্ডরা নাকি অনেক বেশি কিছু দেখে, আমরা যা দেখি তার বাইরে। এটা তোমাকে মেন করে বলছে তা না, হয়তো আমাকে বা তাকেও বলতে পারে। আচ্ছা, আর একটি কোশ্চেন হচ্ছে নাজমুল, আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? এমনটা বলেছেন। ভালো আছে আমরা সকলেই। গুরু কেমন আছে? পারফেক্ট, আউট অফ দ্য ওয়ার্ল্ড, খুব ভালো লাগতেছে এমনটা জানিয়েছেন। জাহাঙ্গীর আলম, করিম চাচার চায়ের দোকানে ছক্কা খাবো, এ একটা মাল, কি নাম ওর? ওর নাম হচ্ছে শাহরিয়ার আহমেদ হৃদয়। করিম চাচা চায়ের দোকানে ছক্কা খাবো, এই ধরনের কমিউনিকেশন দিয়েছে। আর বাঁশবাগানে আটকে আছে কিছু মানুষ, যারা বাঁশবাগানের গল্প শুরু করার পর থেকে বাঁশবাগানের ভেতরেই তারা আছে। দে লাভ টু স্টে ইন বাঁশবাগান, কারণ বাঁশবাগান অনেক রকমের ভালো লাগার মাস্তির মধ্যে ভরিয়ে রাখে মানুষকে। আজিজ, আসলে প্রেম প্রীতি চলতেছে, চলে গেল ঢাকাতে, তারপর? ঢাকাতে আসলাম। আসার পরে আমি একটা সংবাদপত্রের, সাপ্তাহিক একটা সংবাদপত্র, এই প্রথম রিক্রুটমেন্ট। হ্যাঁ। উদ্দেশ্য তো একটাই, মেয়েটির কাছে যেন যাওয়া যায়। একটা সাপ্তাহিক সংবাদপত্রে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখে সেখানে আমি সিভি জমা দিলাম এবং শেষে সেখান থেকে বলতেছে যে কার্ডের জন্য কিছু টাকা পয়সা লাগবে। তখনই আমি ব্যর্থ, যে আমি আসলে এভাবে কোনো কিছু যখন আমি গ্রামে থাকতাম কোনো কিছু করতাম না। আমি কিন্তু এখনো ধান কাটতে পারি না, প্লাস আপনার যে যেটা ধানের চারা রোপণ, এটাও কিন্তু করতে পারি না। কেন? যে আমরা হলে তো নিজেরাই করতাম, এটা করতে পারি না আমি। জয় করা হয়নি। তারপর পরে এখানে আসার পরে সম্পাদক
সাহেবের সাথে কথা বললাম, বললো যে কার্ডের জন্য কিছু টাকা পয়সা লাগবে। পরে আমি বললাম যে বস আসলে দেখেন, আমি তো ময়মনসিংহ আপনাদের প্রতিনিধিও নাই, সাপ্তাহিক পত্রিকা যেহেতু, আমাকে আপনি নিতে পারেন। পরে বললো যে কার্ডের খরচ ছাড়া হবে না। তখনও ব্যর্থ হয়ে গেলাম। শাহরিয়ার, তুই তো অসম্ভব রকমের পাকনা। যে হৃদয়ের কোশ্চেন কমেন্টস আমরা পড়েছিলাম, আর একটা কমেন্টস পড়তেছি না, বাট আমার কাছে মনে হয় যে কমেন্টস কোনোভাবেই যৌক্তিক মনে হচ্ছে না। ওকে, তারপর আমি সম্পাদক আমরা ডাইরেক্ট না করে দিল যে আসলে এইভাবে খরচপাতি ছাড়া হবে না। তখন আমি মামারে বললাম, দেখো কি করা যায়। অনেকদিন চেষ্টা করলাম, 15 দিনের মতো কোনো চাকরির সন্ধান পাই নাই। না পেয়ে এভাবে মামার এখানে খাই, ঘুরি ফিরি। তখন রংপুরের কোনো এক এলাকা থেকে এক মেয়ে আসে বেড়াতে, এসএসসি পরীক্ষা দিয়ে 2017 সালে। আমি মামার মানে রুমে টিভি দেখছি, তখন দেখে ওর চোখে চোখ পড়লো আমার। মেয়েটা কই বাসায় ঢুকছে টিভির ওই রুমে? না, এই রুমে না, ওর আব্বা মাও ঢাকায় চাকরি করে। আচ্ছা, চোখে চোখ পড়লো। তো ভয় লাগে না মেয়ে দেখলে? না, তখন তো একটু বুঝতে বড় হয়েছিস, তাই ভয় কমে গেছে। ওকে, তারপর তারও কিন্তু জানাতে পারি নাই। কিন্তু চোখে চোখ পড়লো। চোখে চোখ পড়লে মেয়েটা একটা মুস্কি হাসি দিল। জীবনে ফার্স্ট টাইম মুস্কি হাসি পাইলি? হ্যাঁ, তাই তো। এরপরে আমি ভাবি যে আসলে ঘটনা কি, না আমার দিকে হাসলো, মানে এটা নিয়ে এক সপ্তাহের মতো চিন্তা করি। এক সপ্তাহ? কি ভাবনা আসতো যে কেন হাসলো, আসলে ঘটনা কি, মানে এমন ধরনের। তারপর আয়নাতে নিজেকে দেখে ভালো লাগতো তখন যে হাসলো? না না, আমাকে কিন্তু আয়নাতে দেখে ভালো লাগে না, কারণ দেখতে কেমন জানি আমি। কে বলছে তোরে এটা? না, যে কেউই পছন্দ করে না। কে বলছে এটা? না, যেহেতু কেমনে বুঝলি তুই এটা? এটা আমার একটা ধারণা আর কি। এই ধারণা কিভাবে আসছে? ওই যে প্রেমে ব্যর্থ আমি ভালো হইলে তো। তুই কি জানিস যে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বলা হয় যে তিনি যদি পৃথিবীতে না আসতেন তাহলে পৃথিবী সৃষ্টি হতো না। কিন্তু বিশ্বাস কর যে তুই, আমি বা অন্য কোনো একজন মানুষ যদি পৃথিবীতে না আসতো, পৃথিবীতে অসম্পূর্ণ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে মানুষের বর্ণনা করতে গিয়ে বলেছেন তিনি কোনোভাবেই পক্ষপাত দুষ্ট নন। তিনি প্রত্যেকটা মানুষের মধ্যে এমন কিছু হিডেন ট্যালেন্ট দিয়ে দিয়েছেন, এবং একজনের সাথে আরেকটা সত্তার কোনোভাবে মেল বন্ধন হয় না। এটা ঠিক। তোর চাইতে গুরুত্বপূর্ণ কিছু নাই পৃথিবীতে, বা আমার চাইতে গুরুত্বপূর্ণ নাই কি পৃথিবীতে? ধর পৃথিবীর সব আছে, প্রকৃতির সব আছে। সাকিব আল হাসানের মতো ওই যে হেপ দুলানো নাচ আছে, এটা ঠিক। পরিমণির মতো মাস্তিখোর টাইপের, থুতু টাইপের অ্যাটিটিউড আছে, যাতে করে প্রতি মুহূর্তে ফ্যান ফলোয়ার বাড়ানো যায় নেগেটিভ মার্কেটিং এর থ্রু দিয়ে। কিন্তু তুই নাই, আমি নাই, এটার জন্য গোটা পৃথিবী অসম্পূর্ণ হয়ে থাকতো। এটা কি জানিস না? জানিস না? জি জি জানি। এটা কি মানিস না? মানিস না? মানি। তোর আমার চাইতে গুরুত্বপূর্ণ কিছু আছে পৃথিবীতে তাহলে? না না। কেন ভাবছিস সেটা? আচ্ছা যাই হোক, তুই ভাবছিলি, এখন কি ভাবিস? না, এখন ভাবি। ওকে ডান। তুই ভাবলি যে আমাকে দেখে তো হাসার কোনো কারণ নেই, মেয়েটি হাসলো। তারপর আমি যখন ঠিক মামার দরজা দাঁড়াইতাম, তখন দেখতাম মানে উকি দেয়, দরজার পাশ দিয়ে উকি দেয়। তারপর একটা বাজে কথা বলি, প্রডিউসার কান খাড়া করেনি? না, ওই যে দেখতে পাচ্ছি জুয়েল, বাজে কথা বলছি, প্রিপারেশন নে। সেটা হচ্ছে যে আমি বাংলাদেশের প্রতিষ্ঠিত একটা প্রোজ কোয়ার্টারে গেছিলাম একটা রিসার্চের জন্য, একদম রিসার্চ টিমের সাথে। সেখানে তার সাথে ক্যারাম বোর্ড খেলতেছি। ক্যারাম বোর্ড বলতে ক্যারাম বোর্ডের ব্যাটা অন্যদিকে যাস না, ক্যারাম বোর্ডই খেলতেছিলাম। ওদেরই একজনকে জিজ্ঞেস করছিলাম যে তোমার ঘরে বড় কোনো আয়না নাই? মেয়েটির নাম মোস্ট প্রবলি, জানি না এদের সত্যি নাম কি, কেয়া বলছিল। যে আয়না নাই বড়? বলছে হ্যাঁ আছে। তুমি খালি পায়ে যাচ্ছ কেন? তো যে আমরা যখন কন্ট্যাক্টে যাই বাইরে, আমরা পারমিটেড না যে স্যান্ডেল বা জুতো পরে বাইরে যাওয়া যায়। তাহলে স্যান্ডেল কোথায়? বুঝছে যে এখানে লুকায় রাখছি, দূরে গিয়ে পড়বো 1-2 কিলোমিটার পরে। বিশ্বাস করো, অনেক মায়া কাজ করছিল। একজন ভদ্রলোক আসছিল মালয়েশিয়া থেকে, নামটা মনে আছে বেটলি ওর সামথিং নাম।
ও কিন্তু দেখছে পরস কোয়ার্টারে গেছে, নেশাখোরদের মধ্যে গেছে, ওদেরকে কিন্তু ইসলামের দাওয়াত দিয়েছে। দেখছিস কিনা জানি না। সো ওই টাইপেরই একটা সিমিলার টাইপ একটা ঘটনা। আমি ওকে বললাম যে কেয়া, এই যে মাথায় ঘোমটা দিয়ে যাচ্ছ, ছোট্ট একটা টিপও দিছে মেয়েটি এখানে। আমি বললাম যে তোমার ঘরে বড় কোনো আয়না নাই? আমি বলছি আছে তো। যে কখনো দেখনি যে কারো বউ হয়ে বধূ বেশি নাকি একে কেমন দেখায়? ব্লাশ করতেছে মেয়েটি। আমি বললাম যে ব্লাশ যখন করতেছে মেয়েটির তো নারীর সাথে এখনো নষ্ট হয়ে যায়নি। যাওয়ার সময় শুধু বললো যে তুই যাস না, তোর সাথে যেন দেখা হয় ফিরে এসে। আমি বললাম যে আমাকে নাগর ভাবলো নাকি? ওদেরও নাগর থাকে। আজকে হাত থেকে কাপের পিরিচটা পড়ে গেছে, ওরা তখন বলে যে আজ মনে হয় রতন আসবে, আমার নাগর, আমার আজকে পিরিচ পড়ে গেছে। মানে কাউকে না কাউকে ঘিরে তারা ভালোবাসতে পছন্দ করে। সো তাদের লিমিটেশন যে তারা এই কাজটা করতেছে, বাট এরকম কোন কালপুরুষের সাক্ষাৎ যদি হয়, তারা কিন্তু সব ছেড়ে দিয়ে পরিপূর্ণভাবে পবিত্র নারী সত্তার মধ্যেই কিন্তু মনোনিবেশ করতে পছন্দ করে। এটাই কিন্তু নারী সত্তার আলটিমেট মাজিজা। যে কথাটা তোমার প্রেক্ষিতে আমি এই কথাগুলো বলার চেষ্টা করতেছিলাম। ওকে আজিজ, তারপর তার এই উকি দেখে দরজার ফাঁক দিয়ে যখন উকি দিত, আমি উকি দিতাম, তখন সে হাইসা দিত, হাইসা দিয়া লুকাইয়া যাইতো। ওই লুকোচুরি টাইপের। হ্যাঁ, যেমন এভাবে উকি দিল, উকি দেওয়ার পরে মানে যখন আমি চাইলাম ও তো লুকাইয়া যাইতো। এমন এমন চলতো টাইপের। এটা কি টাইপের খেলা? অনেক বড় হয়ে গেছিস তখন, ইন্টারনেট পড়িস, রাইট? আচ্ছা, এই যে ধর ব্লক করলাম, কিরকম উকি দিত দেখা। হচ্ছে মেয়েটা বলতো কি করতো মেয়েটি, যেমন মানে দরজাটা এভাবে এভাবে দেখতো, দেখার পরে আমি যখন আবার এভাবে মাথা বের করতাম, তখনই অঙ্গন কেমন হতে পারে এভাবে তাকাতো। হ্যাঁ হ্যাঁ, দেন আপনি তাকালে লুকিয়ে যেত। মানে তারপর এমন একটা পরিস্থিতি। আর আমি তখন হাসতাম যে আসলে কাহিনী কি, আমি না বুঝে হইয়া শেষে আমি বললাম পরে এভাবে, ওরা আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, তারপর ওর আব্বা বাসা থেকে মাছ আনছে, মাছ কুটতেছে। তখন মাছ কুটার এক পর্যায়ে আমি বাসা ঢুকার পরেই দেখি আমার দিকে তাকাইয়া হাসি দিল। হাসিটাই দারুণ। এই হাসি দেখে মানে আমিও হেসে দিলাম। হেসে দিয়ে আমি মানে লজ্জায় মানে ঘরে ঢুকে গেলাম। পরে এক পর্যায়ে আমার খালাতো বোন ছিল একটা, বয়স 5-7 বছর হবে। তাহলে ওরে বললাম যে আমার একটা কাজ করে দিন না গো। আজিজ, তোর পরীর কোনো গল্প আছে নাকি? বহু মানুষের কথা বলছে। মানে পরীর আসলে পরীর ঘটনাটা এটাই, মানে মানে যে মেয়েটা, এটার নাম আমি পরী রাখছি। তাও ভালো। কোন প্রেমে পড়েছিস কিনা? অ্যাঞ্জেল টাইপ, ওই যে পাখা নিয়ে আসে যে মেয়েগুলো। না, আসলে পরীটা এটা একটা কাল্পনিক নাম। আচ্ছা, তাও ভালো। আমি ভাবছি যে আমাদের বাচ্চা হওয়ার পর আমরা বলেছিলাম যে পরী এসে দিয়ে গেছে তোমাকে, ওই টাইপের না, মানে আসলে মেয়েটিকে তুই পরী নাম দিয়েছিস। ওকে, কারণ পরী বাচ্চা দিয়ে। তারপর আমি ভাবলাম যে যেভাবে ওকে জানাতেই হবে আমি যে তারা পছন্দ করি। পরে আমার খালাতো বোনকে বললাম যে আমি একটা কাগজ দিব, এটা তুমি অমুক দিয়ে আসবা, এই মেয়েটাকে দেখাইয়া। পাঠান মুভির কথাও কেউ কেউ বলতেছে, স্পেশালি সোহেল বলেছো, এক্স্যাক্টলি হি ডিজার্ভ দ্য বেস্ট। পাঠান মুভির আমি অনেক রিভিউ দেখতেছিলাম, শুধুমাত্র খান হওয়ার কারণে ইন্ডিয়ার পুরো কমিউনিটি তাকে ব্লক করার চেষ্টা করেছিল, স্পেশালি দ্য পার্শিয়াল কমিউনিটি, যারা জাতীয়বাদকে পুঁজি করে ইন্ডিয়ার ক্ষমতার আসনে সবসময় আসীন থাকতে চায়। কিন্তু দেখো যে সমস্ত রকমের নেগেটিভিটিকে পার করে দিয়ে, সমস্ত কিছুকে স্রোতে ভাসিয়ে দিয়ে পাঠান মুভি 100 crore রুপি বক্স অফিসে কালেকশন করেছে 2 দিনের ব্যবধানে। 55.34 crore তারা ফার্স্ট ডে কালেকশন নিয়ে এসেছে। দিস দ্য হিস্ট্রি ইন দ্য ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি। সো ইটস নট অল অ্যাবাউট পাঠান মুভিজ, দিস অল অ্যাবাউট যে মানুষ তার কষ্টের এবং পবিত্রতম পয়সা যখন পকেটে থাকে, এটা তার সিদ্ধান্ত যে কার জন্য সেটা খরচ করবে। এটা দারুণ একটা শিক্ষা, শুধুমাত্র ইন্ডিয়ার জন্য না, গোটা পৃথিবীর জন্য। তারপর আজিজ, তারপর খালাতো বোনকে বলার পর বললো ভাইয়া এটা
কি দিবা, যদি ওর আব্বা আম্মু জানতে পারে তখন কি হবে। আমাকে সমস্যা নাই, ও কিছু বলবো না। তারপর আমি ডাক্তারের দোকান থেকে আপনার আনলাম সিরিঞ্জ। তাও হলো, আমি ভর গাইছিলাম, বল। সিরিঞ্জ দিয়া এখান থেকে এভাবে টান দিয়া মানে রক্ত বাইর করলাম। কেন রক্ত বাইর করে কাগজের মধ্যে মানে আমার মনের কথা লিখে দিলাম। তোমার সময়টা ওইটা করতে পারতি, যা করি আমরা, আমিও করেছি। গায়ে রক্তই কেন দেওয়া লাগবে? আচ্ছা যাও, গায়ে রক্ত দিলে তারপর পরে লেখা আমার মনের কথা লেখা সাদা কাগজের মধ্যে এরপর কি লিখছিস? যে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে জানাবা আর কি তোমার মনের কথাটা। যদি ভালোবাসো তাহলে জানাবা, না ভালোবাসলেও জানাবা। অনেকখানি রক্ত তাহলে? হ্যাঁ, মোটামুটি অনেকখানি রক্ত। তারপর এটা ভাবা যায়। খালাতো বোন ওরে নিয়ে দিছে। নিয়ে দেওয়ার পরে ও এটা মানে যখন বাসটা খুলছে, খুলাই মানে অজ্ঞান না, কান্নাকাটি শুরু করে দিছে আর কি। এটা দেখে পরে কইটা বেশি পাগলামি হয়ে গেল। তোর কেউ বলেনি যে মশার রক্ত আমাদের রক্ত একই রকম দেখা, পরীক্ষা করার তো সুযোগ নাই? না, গায়ে রক্ত দিছি কেন? সততার জন্য। যেখানে আমি আছি ভালোবাসছি সৎ ভাবে। ওকে। তাছাড়াও যে আমার যে মামি আছে, যে আমি যে হাতও আমার ব্যান্ডেজ প্রমাণ রাখছি, ব্যান্ডেজ আছিল, এবং গোসল করার সময় ও দেখছে যে এখানে আমার আছে আর কি। প্রমাণ তো থাকতে হবে। এটা তো আমরা এমনি জড়ায় রাখতে পারতাম, আমি জানার জন্য বলছি। হ্যাঁ, এমনি পারতাম, কিন্তু মানে সৎ থাকার জন্য। হ্যাঁ, অনেকে কিন্তু এটা বিশ্বাস করবে না। যখন আমরা তো মশা মেরেই রক্ত দিয়ে লিখছি, বাট আমরাও কিন্তু ব্যান্ডেজ করছি অভিনয় করে। বাট তুই সৎ থাকার চেষ্টা করেছিস। হ্যাঁ, অবশ্যই। পাওয়ার বাগ। তারপর আমার কয়, আপনি এটা কি করলেন? দেখি তো কতটুকু কাটছে। পরে আমি ব্যান্ডেজ খুলে দেখাইছি, পরে দেখাইছি আমি, দেখো। পরে এই কাজ আর কখনো করবেন না। পরে এইভাবে চলতে চলতে মানে একটা মায়ায় জড়াইয়া গেলাম। মানে তারে না দেখলে আর ভালোই লাগতো না। আর আব্বা দেশেতে ফোন দিতেছে যে চাকরি যেহেতু হয় না, তুমি আইসা পড়ো, এখানে ব্যবসা বাণিজ্য করো বা অন্য কিছু করো, ওটাই থাকার দরকার নাই। পরে ভাবলাম যে ওর ফোন নাম্বারটা তো জোগাড় করতে হবে আমার, যে কোনো মূল্যে। আর ও তো ফোন চালায় না, ওর আম্মুর ফোন। তখন বললাম যে ওর আব্বু আমার কাছে একদিন আনছে, মোবাইল নিয়ে আইছে, যে দেখেন তো ফোন যাচ্ছে না বা টাকা খাইতে নিতেছে। এই সুযোগে আমি নাম্বারটা কৌশলে নিছি গা। যখন ওর আব্বু আম্মু বদরুল লিখেছে প্রেম করে বিয়ে করেছি কিনা? না, বিয়ে করিনি। আমার অ্যাবসলিউট অ্যারেঞ্জ ম্যারেজ, প্রেমের কোনো বিয়ে না। তারপর যখন ফোন নাম্বারটা সংগ্রহ করার পরে ওর আব্বু আম্মু বাসায় মোবাইল রেখে দিত। হ্যাঁ, বাসায় ফোন রেখে দেওয়ার পরে আমি তো যখন দেখতাম যে ওর আব্বু আম্মু কেউ বাসায় নেয়, তখনই ফোন দিতাম। প্রথম দিন যখন ফোন দিলাম তখন ভয় পেয়ে গেছিল যে আপনি যে ফোন দিছেন, আব্বা আম্মা জানতে পারলে তো আমার মাইরা ফেলবে। আর আমি তো ফোন নাম্বার, আপনি যে আমার ফোন দিয়েছেন, এটা তো ডিলিটও করতে পারতাম না। তখন আমি বললাম, ঠিক আছে, সমস্যা নাই, তুমি আমার যে বোন আছে, যে ছোট বোন, ওর কাছে মোবাইলটা পাঠিয়ে দাও, আমি করি, এটা ডিলিট করে দিব। এবার কথা চলতো। শেষে একদিন ভালোবাসা মানুষের নামের শেষ অক্ষর কি বুর্গির জ? হ্যাঁ, এইভাবে প্র্যাকটিস করে জানতে হচ্ছে। তো বহু ফ্যান ফলোয়ার এবং কাছের মানুষজন দেখতেছে এই প্রোগ্রাম। ওকে, তারপর? হ্যাঁ, আমরা গল্পে চলে যাই। তারপরে এটা জানানোর পর এভাবে গেল। জানানোর পরে এক পর্যায়ে মামা বিষয়টা জানা গেল। মামা বিষয়টা জানা আব্বার সাথে শেয়ার করলো। আব্বা পরে বলতেছে যে ঢাকা থাকার দরকার নাই, তুমি দেশে আমাদের এলাকায় এসে পড়ো। আমি বললাম যে না, আর কিছুদিন থাকি। পরে আব্বা খুব রাগারাগি করলো, আমি গেলাম না। ফাইনালি কি হলো তারপর? না যাওয়ার পরে মামা বলতেছে এখানে বসে বসে খাওয়া যাবে না, যে কোনো কিছু করতে হবে, তাছাড়া বাড়িতে চলে যাও। তখনই আমি একটা কাজ করি, একটা রুম ভাড়া করি, যে মামা যাতে মানে আমাকে কিছু না বলতে পারে। একটা রুম 3000 টাকা ভাড়া মাসে। পরে
আমার এক পরিচিত নজরুল ফার্স্ট কমেন্ট করেছে, পড়ে দিলাম। আর শেয়ার করো আমাদের ভালোবাসা বাংলাদেশের এই আয়োজনটা। ওকে, তারপর পরে এক রিস্কাওয়ালার সাথে পরিচয় ছিল কার? আমার, ওকে, যে আমাদের ময়মনসিংহেরই। পরে বললাম যে ভাই আমার একটা রিস্কা ব্যবস্থা করে দেওয়া যায়। বলিস কি? বললো যে তুমি রিস্কা কি করবা? পরে বললাম যে আমি চালাবো। পরে বললো যে তুমি তো ওই ঢাকা শহর কখনো রিক্সা চালাও নাই, তুমি তো করবা, অ্যাক্সিডেন্ট করবা। পরে আমি বললাম না সমস্যা নাই, যেহেতু গ্রামে থাকি সব কামই পারি। পরে নিতে পারি না আমি। পরে রিক্সা নিয়ে দিল আমারে। রিক্সা নেওয়া দেওয়ার পরে মামারে বললাম যে মামা আসলে আমি সকালে যখন 8টা-9টা বাজতো তখন আমি বাসা থেকে বের হয়ে যেতাম। বললাম যে আমার একটা চাকরি হয়েছে। চাকরি বললি এটা? হ্যাঁ। পরে আমি বললাম যে ঠিক আছে, তোমার কষ্ট করুন রাখতো না, আমার চাকরি হয়েছে, সমস্যা নয়। পরে একদিন মামা দেখে ফেলাই দিল যে আমি রিক্সা চালাইতেছি। স্ট্রাগল গুলো কেন আছিস? ওর কাছে যেন কমিউনিকেট করতে পারিস, তাই না? তো চলে যেতে পারতি তুই। না, চলে যেতে পারতাম, তাহলে তো ওর সাথে দেখা হবে না। এই জন্য রিক্সা চালানো। কত রকমের স্যাক্রিফাইসের নমুনা আছে বাংলাদেশে। এবং আচ্ছা, তারপর পরে বললাম, হাত দেখাইলাম যদি দেখো কড়া পড়ে যায়। যেমন এক্সারসাইজ করে কড়া পড়ছে, রিক্সা চালালে হ্যান্ডেল ধরতে কড়া পড়ে। পরে দেখাইলাম যে ওই দেখো। পরে আপনি এই কাজ করেন কেন? ফোনে কথা ঢাকায় থাকার জন্য এবং তোমার সাথে দেখা করার জন্য, এবং ফোনে কথা বলার জন্য। কারণ দেখা যাচ্ছে যদি তুই চাইলে কিন্তু গ্রামে ফিরে গিয়ে ভালো জীবন কাটাতে পারতি, তোর মধ্যবিত্ত পরিবার যেমনটা তুই বলেছিস। তারপর আমি আমার মোবাইল তো মোবাইলের রিচার্জ করতে হতো, প্রয়োজন টাকার প্রয়োজন, এই টাকা তো সংগ্রহ করতে হবে। আর যেহেতু বাড়ি থেকে তো টাকা না কোনোভাবেই সম্ভব না, যেহেতু চাকরি বাকরি কিছু করি না। পরে এই টাকা আমি করলাম মিরপুর 1 নাম্বার জিপি কাস্টমার কেয়ার দিয়ে আমার সিমটা পোস্টপেড করলাম। ডান পাশে যে কাস্টমার কেয়ারটা ছিল, এখন নাই। এখন এটা সঠিক জানি না, ছিল বড় একটা সেন্টার। হ্যাঁ, এখানে আমার সিমটা পোস্টপেড করলাম যাতে আমি কথা বলতে পারি 1 মাসে 1000 তার সাথে কমিউনিকেট করার জন্য। 800 টাকার একটা লিমিট প্যাক নিলাম, যে প্রতি মাসে যাতে বিল আসে। আমি ওকে, এইভাবে তারপর এভাবে কথা চলতেই থাকতো যাতে ফোনটা না কাটে টাকার অভাবে। পুরো কথা বলতে বলতে দেখা যায় মাসের বিল 1000-1200 এরকম আসতো। এর কোনো সমস্যা হইতো না, রিক্সা চালাইতাম এবং রিচার্জ করতাম। এইভাবে করার পরে একদিন মামা আব্বার এই বিষয়টা জানায় কুরবানির ঈদের আগে। আব্বা কয় আমার যে 2টা ফুল আছে, এই 2টাই, আরেকটা নাই। যেহেতু রিক্সা চালাস তাই? হ্যাঁ। পরে আমিও রাগ করি আর ঈদও যাবো না ভাবছি। পরে আব্বা ঈদের একদিন আগে ফোন দিছে, ফোন দিয়ে কোরবানি কিনছি, মামারে বলছে যে কোরবানি কিনছি, যে কোনো মূল্যে ওরে দেশে পাঠাও, নয়তো আমি যদি ঢাকা আহি তাহলে কিন্তু তোমার খুব সমস্যা হবো। আর আমার একদম বাধ্য করছে তুই যেন দেশে যাস। হ্যাঁ, যে আমার দুই ছেলে থাকবো এখানে, আর একজন ঢাকা থাকবো, এটা কোনোভাবে হইতো না, তুমি পাঠিয়ে দাও। পরে মামার খুব জোরাজোরিতে বললাম যে মামা আমি তাহলে ঈদের আগের দিন যাই। গেছিলি? হ্যাঁ। পরে কি বললো বাপে? পরে আব্বা বললো যে যেহেতু চাকরি বাকরি হয় না, আর নানান জনের কাছে নানান কথা শুনি, রিক্সা চালাস, এটা যদি এলাকার মানুষ শুনে কি বলবো। পরে আমি বললাম না, আসলে এটা তো এরকম না, কিছু না, এটা হয়তো আমি যাতে ঢাকা না থাকি ঢাকাতে পাঠানোর জন্য মনে হয় এই চক্রান্তটা করছে।
তারপর ঈদের 2 দিন পর আবার ঢাকার উদ্দেশ্যে। ওখানে মন টিকে না, হ্যাঁ। তুমি এটার সাথে কমিউনিকেট করতে হবে। হ্যাঁ, কোনোভাবে মন টিকে না, হুম। মানে ঠিক মতো খাইও না। পরে আমারে বললাম যে আমাদের তো ধান চাষাবাদ করে, আব্বা কিন্তু কৃষক, আগে মাছের ব্যবসা করতো, এখন বর্তমানে কৃষি তার নিজস্ব জমিও আছে। পরে আমারে বললাম যে তুমি চাউল দাও, হুম। আবার তো মানে 20 কেজি চাউল দাও, যে আমি এগুলো নিয়ে ওরা যে পর্যন্ত চাকরি না খুঁজে পাই, মানে এটা মামার নিয়ে যাতে দিতে পারি। পরে চাউল টাউল নিয়ে আসলাম, আসার পরে মামার না দিয়া আমি এখানে আর কি যে রুম রাখছি এখানে নিজেই রান্না করি। মেয়ে আসে? হ্যাঁ, মেয়ে তো এই বাসায়। তোর সাথে না, আমার সাথে না, আসে মাঝে মাঝে? একই রুম, মানে কাছাকাছি রুম তো। ঢুকে তো? হ্যাঁ, না আমার রুমে কখনো ঢুকে নাই। ওকে। না, আমি খারাপ তো অন্যদিকে ভাবতেছি। না না না, না আমার জীবনে আমি ওরা কোনোদিন ছুঁয়াও দেখি নাই। দেখিস কেন? না, ইচ্ছা নাই। তারপর বিষয়টা এভাবে চলতে থাকে। গল্প তোর সাথে পরে যাব, আমার শুধু 2-3টা তথ্য আমাকে দিয়ে। মেয়ের ভালো লাগার কারণে, প্রয়োজনের কারণে তুই রিক্সা চালাইছিস, রাইট? ঢাকা জি, শহরে না জি। তো তুই মধ্যবিত্ত পরিবারে ছিল, এই রাষ্ট্রীয় বলতে আমার গ্রাম, ম্যাম, তোর গ্রামে গিয়ে তো ভালো থাকতে পারতি। হ্যাঁ, কেন যাসনি? যে ওকে দেখতে পাবি না তাই? জি। আর যাই হোক, রিক্সা চালক প্রেমিকে কোনো মেয়েকে কি পছন্দ করে? কি বুঝেছিস জীবনে? না। আচ্ছা, ওইটা চালাতে গিয়ে যে পরিমাণ কষ্ট তোর বড় হতো, যে পরিমাণ শরীর এবং চেহারার ধরন, সেই শরীর এবং চেহারার মানুষটা কি ওই মেয়েটাকে পছন্দ করে? না তো। হ্যাঁ, না না। আচ্ছা, পুতোর পরে কিন্তু একটা বিসর্গ আছে, পুত্ত পবিত্র টাইপের যে ফিল, তুমি আলাদা আমি আলাদা, যখন পর্যন্ত তোমাকে টাচ না করবে, এটি ধর্ম বলতেছে এবং এমনই হওয়া উচিত। এটাও কি পছন্দ করছে তোর? বল না। না, এটা আসলে পছন্দ করেনি। সো এটা করা উচিত না, বাট দুষ্টমি এক্সপেক্টেড। এবং এট দ্য সেম টাইম আমার কাছে কেন জানি মেয়ে মনে হয় ছেলে বা মেয়ে বা ছেলের জন্য একটু আনপ্রেডিক্টেবল অ্যাক্টিভিটি এক্সপেক্টেড। কোনো ছেলে বা কোনো মেয়েকে বা কোনো মেয়ে যেন কোনো ছেলেকে গ্যারান্টেড না ভেবে ফেলে, সেটা একটা আনপ্রেডিকশন হওয়াটা খুব বেশি জরুরি, যাতে করে সম্পর্কের মধ্যে বৈচিত্র্যতা থাকে এবং সম্পর্কটা সবসময় চিরনবীন থাকে। আমার মনে হয় যারা লেজেন্ড তারা বুঝছে আমি কি বলার চেষ্টা করতেছি। তারপর আজিজ, স্যাক্রিফাইসের চরম করতেছিস কিন্তু শুধু মেয়ের জন্য, কিন্তু মেয়ে কিন্তু দিন দিন তোকে দূরে না, দূরে ঠেলে দেয় নাই। দেয়নি। না, না, না। বস তাহলে তাহলে তো আমি মানে দেশে ফিরে দেখি। তাহলে বল। তারপর এভাবেই চলতো যে আমি দেখা যায় 4টার দিকে আইসা পড়তাম। 4টার দিকে আসার পরে ওর সাথে থাকতাম। ও আবার এই বাসায় লুডো খেলাইতো, আরো যে পিচি পোলাইফান ছিল, মানে ছোট পোলাইফান, তাদের সাথে লুডো খেলাইতো, আমিও খেলাইতাম ওকে। ওর সাথে। এইভাবে পার করতাম। মানে ওর হাসিটা আমার সবচেয়ে বেশি ভালো লাগতো। ওর সাথে কোনো কমিউনিকেশন নাই, টাচ নাই, কিচ্ছু নাই। না, না, না। লুডুর ঘুটি চালাতে গিয়ে হয়তো হাতে টাচ হইতে পারে, এর বেশি কিছু না। হ্যাঁ। ওকে। তারপর এইভাবে চলতে লাগলো। চলার পরে আবারই আব্বা ফোন দিল। আইসা পর বাড়ি। তারপর পরে আবারই গেলাম বাড়িতে, যে একেবারে 7 দিনের মতো ছিলাম। 7 দিনের মতো কোনো কিছু ভালো লাগে না, মানে বাড়ি থেকে বেরিয়ে হই না, এমন পরিস্থিতি। পরে বললাম যে শিকা খান বলেছে ফর গ্রান্টেড নেয়া, এটাই সমস্যা। এক্স্যাক্টলি এটাই সমস্যা। একটু ভালনারেবল অবস্থায় থাকা উচিত সম্পর্কগুলো, যে ইটস নট গ্রান্টেড। তুমি যদি আমার সাথে বিট্রে করো, হু নোজ যে সম্পর্কটা এরকম থাকবে না। এই মেসেজটাও টপ অফ মাইন্ডে ছেলে মেয়েদের জন্য, মেয়ে ছেলেদের জন্য রাখাটা খুব বেশি জরুরি। তারপর আমি দেশে ফিরে গেলাম। দেশে ফিরে যাইয়া ফোনে কথা বললাম, যে 7 দিন বা 10 দিন আমার বাসায় ছিলাম, আমার গ্রামের বাড়িতে ফোনে কথা বলতাম। আমার এখানে আমার গুগল ড্রাইভে, মানে যদি সারাদিনও কেউ কথা শুনে, সারাদিন সারা রাত শোনার পরেও শেষ করতে পারবে না, এমন কথা বলছি। কতক্ষণ? মানে যে পর্যন্ত মানে ওর আব্বা আম্মা না আসছে, মানে এইভাবে কথা বলার পরে
প্রতিটা কল রেকর্ড আমি আমার গুগল ড্রাইভে সেভ করে কত রাখছি। ঘন্টা হতে পারে? প্রচুর, মানে হাজার এরকম তো হবেই, মানে total- হাজার ঘন্টা? হ্যাঁ এরকম অবশ্যই হবে। হাজার ঘন্টা? তুই বাইচে আছো সেটা আল্লাহর ক্যারিজমা রে বেটা, নাহলে তো কাহিনী তো ব্লাস্ট হয়ে যাওয়ার কথা। হাজার ঘন্টার উপর কথা বলছিস মনে হয়। মানে কি কথা বলতি? মানে কি বলতাম বল, তখন, আমি মানে তোর ওই- আসতে মানে আমার মন থেকে যা আসতো তাই লাস্টে বলতাম। তো বুর্গিজ তো আমার নাম ধর শেহতাজ। কি বলতি? মানে একটা না 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা কথা কি বলছি। কথা বল, আমি বলি। মানে বল, ডাইরেক্ট বল। মাঝে মাঝে কথা বলতাম না, মানে বলতাম যে আবার তোমার তো নিঃশ্বাসটা শুনতে পারবো আমি, মানে তুমি ফোনটা কাটো না, মানে এই অবস্থায় ই করছি। আমার এখানে ই আছে, কতক্ষণ নিঃশ্বাস শুনছিস সেরকম? এভাবে তো অনেক দিন, মানে মাস 2 তো বই শুধু নিঃশ্বাস শুনেছিস? না, মাঝে মাঝে কথা বলছি। ও একটা আমার চিঠি দিছিল, চিঠিটা আমার কাছে এখনো আছে। আমি যে আছে কাছে? হ্যাঁ আছে, দে, পড়ি। এটা আমি বাইকে আমরা শেষের দিকে যাবো এখন, যে এখন কি অবস্থায় আছিস তুই? এত প্রেম, এত ভালোবাসা, এত মহব্বত, এত ইশকের পর। এটা হচ্ছে টিপিক্যাল লাভ, যেটা আমরা বহু বছর আগে থেকে এখন পর্যন্ত শুনতে এবং দেখতে পছন্দ করি। এর রেজাল্ট কেমন সেটা আমরা জানবো খুব শীঘ্রই। সরল মানুষের প্রেম ভালোবাসার এই ঘটনাটা বহু মানুষের কাছে শেয়ার্ড হোক চাচ্ছি। আমি তো এই একটা জিনিসই চাই না, এই জন্য তোমাকে অবশ্যই লোভী বা ছাত্রা বলার কোনো কারণ নাই। প্লিজ শেয়ার করে দিন। আমি দেখতেছি সবসময় 1 থেকে 1,500 মানুষ সবসময় লাইভে থাকতেছেন। এটা আমাদের জন্য ভালো লাগার যে 99তম পর্বে আপনারা জানান দিচ্ছেন যে আপনারা যেমন ভাবে প্রথমতম পর্বে ছিলেন তেমন ভাবে আমাদের সাথে আছেন, এবং নেক্সট উইকে 100তম পর্বে কাকে দেখতে চান সেটা আমরা শুনতে চাই, সেটা আপনারা জানান দেওয়ার চেষ্টা করুন। নিঃশ্বাসে বিশ্বাস এমনটা লিখেছে ইস্ত্রিকা খান। ইস্ত্রিকা তো অনেক পাক না, নিঃশ্বাসে বিশ্বাস না, ওই টাইপের নিঃশ্বাস না এটা। ওয়াও গুরু, আপনাকে খুব সুন্দর, হ্যাঁ সুন্দর লাগে না আমি জানি। আপনি এত দেন না কেন গুরু? সালাম উত্তর দেন না কেন? তৈয়বা খান হাসান লিখেছে ওয়ালাইকুম আসসালাম। এটা পার্টিকুলারলি কাউকে বলার জন্য না, সবার জন্য। দিস অল অ্যাবাউট এভরিবডি। ওয়ালাইকুম আসসালাম। সকল মানুষের প্রতি, সমস্ত ভালোবাসার মানুষের প্রতি আমার পক্ষ থেকে রহমত বর্ষিত হোক। আপনি বন্ধু ঈদুল আজহার আমি দেখেছি। আচ্ছা যাই হোক, আপনাকে দেখেছে বলে জানান দিচ্ছে। গুরু রাজশাহী থেকে শুনছি প্রাণের শহর তহিদুল আলী সিজাব বা সজীব এমন কিছু হতে পারে। রাজশাহী থেকে লিখেছেন জীবনে কাউকে ভালো লাগা থেকে ভালোবাসার কথা বলতে না পারার এই যন্ত্রণা রয়েছে, সেই যেই পড়েছে সেই বলতে পারে, এমনটা জেনে জানিয়েছেন অনেক। এবং আসলেই তাই যে আমরা বলি সহজেই, কিন্তু যারা কমিউনিকেট করতে পারে না ভালোবাসার কথা, ভালোবাসার মানুষকে পহলা আপ যাই এই বলবো করতে করতে প্ল্যাটফর্মে সে দাঁড়িয়ে থাকে, ট্রেন চলে যায়, সেটি সত্যি অনেক বেশি কষ্টের। কিছু টেক্সট নিয়ে নিই কারণ আমার মোবাইল বন্ধ হয়ে গেছে। আপনি কমেন্ট নিতে চাইলেন, এন্ড তখন একটা চমৎকার কমেন্ট আমার সামনে বসলো। সুমন মাহমুদ আপনার কাছে একটা রিকোয়েস্ট করেছে, বরাবর গুরু ভালোবাসার বাংলাদেশ 90.4 বিষয় অঙ্গন আপুকে আমার করে পেতে চাই, এবং তারপর একটা বড় অ্যাপ্লিকেশন। তোকে অনেকেই পেতে চায়, এর পিছনে রিজন হচ্ছে তোর স্পন্টেনিয়াস ডেলিভারি। কারণ তোর মানুষের মাথা নিয়ে, ব্রেন নিয়ে, মন নিয়ে কেন খেলিস এরকম 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 হিংস্রর মতো? হিংস্রের মতো? অবশ্যই তাই। তোর তো কারো হবি না, তাহলে কেন চমৎকার ভাবে এত মিষ্টি করে নেল পালিশ দিয়েছিস নখটাতে? কারো হব না কেন? অবশ্যই কারো না কারো হব। এভাবে আগে থেকে যদি বলে দেন কারো হব না, তাহলে তো সব পোটেনশিয়াল ক্যান্ডিডেট চল চলে ঝুটি। যাবে। তোকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে মানুষ, তোর লুকের জন্য, তোর নাক ফুলের জন্য, আর দিনকে দিন মুখের গ্ল্যামার এবং স্কিন ভালো হচ্ছে তার জন্য, আর এই যে প্রাণ খুলে হাসিস তার জন্য, আর স্পন্টেনিয়াস ডেলিভারি দিস তার জন্য, আর চকচক করতেছে যে নেল পলিশ তার জন্য। তো ওরা গরিব আদমি আজিজ টাইপ বা এহতেশাম টাইপ, ওরা তো ভালোবাসতেই চাইবে এরকম। এত সৌন্দর্য কার চোখে ধাঁধিয়ে দিবে না? এই ভালোবাসা তো আমিও চাচ্ছি, ওমা সবার ভালোবাসা। বাদ যাবে না একজন, কোন পোলিও শিশু বাদ যাবে না, টিকা সবাইকে দিবে সবাই। তো বল ওটার উত্তর কি হবে? ক এটার উত্তর এটাই যে অবশ্যই আপনি আবেদন করুন আপনার আমার কাছে। হ্যাঁ,
তুই তো ক্লোন করে 100টা অন্তত অঙ্কন মান। আমি তো এই টেক্সট প্রায়শই পাই যে সবাই তোর কাছে আসতে চায়, তোকে ভালোবাসতে চায়, অনেক তোর হাত ভালোবাসা। ধরতে চায়। তুই পাস না নাকি? আমি তো খালি কমেন্ট দেখতে গেলে গুরু আপনাকে খুব সুন্দর লাগছে, আরে গুরু গুরু। খুব ভালোবাসা আপনার জন্য। এই ধরনের টেক্সট আমার মেজরিটি চোখে আসে যে তোকে আসলে আপন করে পেতে চায়। এটা হয়তো তোর ওই ফ্যান্টাসি টাইপের টোনালিটি, তোর এক্সপ্রেশন, এবং ফ্যান্টাসি বলছি ঠিকই, বাট অনেক সহজতা এবং নিখাত দেখায় দিই বিধায় মানুষ ফ্যান্টাসিতে যেতে পছন্দ করে তোকে নিয়ে। এটা হয়তো ওই যে বললাম যে এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের আমরা হচ্ছে চাকরের মতো যারা মানুষকে বিনোদন দিতে পছন্দ করি। উই আর সাপোজ টু বি লাইক, এবং আমরা সবসময় বলি যে নো ম্যাটার হোয়াট দ্য শো মাস্ট গো অন। এক্স্যাক্টলি, বাট আমাদের মতো গরিব আদমিরা তো আপন করে পেতে চায় না, কল্পনা করে ভাবে যে নাকফুলটা অনেক পুরনো হয়ে গেছে, যে ডায়মন্ড ওয়ার্ল্ড তোমার ক্যাপাবিলিটির মধ্যে নাই, বাট চাঁদনির ওই মানে চাঁদির ওই নাকফুলটা অনেক বেশি সুন্দর। ওই কয়লার দোকান, ওই যে কি বলে যারা গোল্ডের কাজ করে, শ্যামলের দোকানটাতে, ওটা ওর জন্য আমি পারচেজ করেছি আমার বহু কষ্টের টাকা দিয়ে। ওটাকে পরার দারুণ দেখাবে মেয়েটিকে। আর সৌন্দর্য যেটা বর্তমান পৃথিবীতে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্পন্টেনিয়াস ডেলিভারি, প্রেজেন্টেশন স্কিল, যেমনটা তোদের মধ্যে আছে। তোরা ইউ আর দ্য ব্লেসড বাই দ্য অলমাইটি। তখন মনে হয় যে এই মানুষগুলো যদি আমাদের কাছে থাকে, কারণ চেহারা এমন একটা জিনিস, একটা পর্যায়ে গিয়ে কিন্তু ফিকে হয়ে যায়। একটা অসুন্দর মানুষের সুন্দর লাগতে শুরু করে মাস 6 পর, একটা সুন্দর মানুষের স্বাভাবিক লাগা শুরু করে 6 মাসের পর। ঐশ্বরিয়ার বচ্চনের মতো সুন্দরী মেয়ে হয়তো তার ঘরে আছে, তারপর কাজের মেয়েকে দেখেই তার কিন্তু ফিল আসতেছে। এটাই হচ্ছে প্রবলেম, রাইট? পার্থক্য তৈরি হয় কোথায়? কোয়ালিটিতে, পার্সোনালিটিতে। তাই তোদের মতো পার্সোনালিটি সম্পন্ন মেয়েদেরকে কিন্তু অনেক বেশি এক্সপেক্ট করতে চাই। এরা কখনো পুরান একদম হয় না। হয় না। প্রতিদিন নিত্য নতুন রূপে এরা আবির্ভূত হয়। কারণ এদের মধ্যে যে নখরা, এই যে একসময় 30 ডিগ্রি অ্যাঙ্গেলে হাসি দেয়া, একসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হাসি দেয়া, একসময় কথা এভাবে বলা, একসময় ওইভাবে বলা, চুলটা এভাবে রাখা, একসময় ওইভাবে রাখা, নাক ফুলের তীব্রতা একসময় এইভাবে রাখা, এখন ওইভাবে রাখা, একসময় যত্ন করে এভাবে তাকানো, একবার ওভাবে তাকানো। তাই তোদের আদায় কখনো শেষ হয়ে যায় না। যে কোনো তোরা স্পেশাল, এই জন্য সবসময় তোরা চিরনবিনা হয়ে আমাদের সাথে থাকিস। তো তোদের মেয়েদের পাগলেই কিন্তু সবসময় পড়তে চায় আজকের পৃথিবীর ইয়াং ছেলেরা বা আজকের পৃথিবীর যুবকরা। কারণ ওরা চায় এমন একজন পার্টনারের সান্নিধ্য পেতে যে কখনো পুরানো হয়ে যায় না। এখন কি করবি এদের জন্য? ভালোবাসা দিতে থাকবো আর কি। তুই না বললি যে খালাম্মার কাছে যাবে, একজনকে ভালোবাসা দিবি? এর আগ পর্যন্ত তো এরকম ছড়াতে লাগবে ভালোবাসা, দিতে থাক ভালোবাসা। স্প্রেড করতে লাগবে। আচ্ছা, আসসালামু আলাইকুম গুরু, আমি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ থেকে শুনছি। আচ্ছা, মিজানুর রহমান পশ্চিমবঙ্গ বলেছেন। মুর্শিদাবাদ প্রচুর টেক্সট আসে। এর মানে তো এই না যে আমরা কোনো কারণে যে সাহস করে চলেই যাই আমি আর অঙ্গন হাত ধরাধরি করে, যে দেখি আমাদের ভালোবাসার মানুষরা কেমন আছে, আমাদের সাথে দেখা করতে আসবে, তো সে প্রতীক্ষায় থাকলাম। ভিডিও বানিয়ে রাখছি তো। ভিডিও বানা রাখছে, আমার চোখে তো কোলাবে না, নাহলে আমি পড়তাম। তো চোখে দেখা আমার করতেছে, চোখে গোলাবে। পড়তো চিঠিটা। এটা কি মেয়েটার লেখা ছিল? হ্যাঁ, আচ্ছা, এই পাগলা এত পাগলামি করো না, আমি সময় পেলে ফোন দিব, এত কান্নাকাটি করো না, ভালো থেকো, ভালোভাবে খাওয়া দাওয়া করো। আরে পাগলা এত কেঁদো না, আমি আবার আসবো, আর ফোন দিতে দেরি হলে বুঝে নিও। আচ্ছা, হলো। আচ্ছা, কোনো অঘটন ঘটিও না, আমি সময় করে ফোন দিব, ইতি পাগলি। কি করতি? যদি কথা না বলতো, একটু অ্যাভয়েড করতো, কি করতি তুই? কিছুই করার ছিল না, কষ্ট পাইতে অনেক? অনেক কষ্ট পাইতাম। কি করতি তখন? না, কিছু করার তো নাই। এটা করতি কি? রিক্সা গ্যারেজ করে তারপর কি করতি? দেশে চলে যেতাম। কান্তি? কান্না তো অবশ্যই আসতো। কোথায় যাইতি কানতে? কানতে বাসাতে তো না, দূরে কোথাও যাইতি? না না তাহলে দরজা লাগায় কান্তি? না, এটা আসলে নেশা করতি? না না, কখনোই না। তাহলে কি করতি? কান্তি? না, কান্না ছাড়া তো আর কোনো উপায় নেই। কিভাবে কান্তি? কি বলতি? আল্লাহ কাছে নালিশ দিতি যে আল্লাহ সাহায্য? না না না, তাহলে ওর জন্য কান্তি? ওর জন্য কানতাম না। আমি বলতাম যে ও যদি ভালো থাকে, আমার ছাড়া থাকুক, সমস্যা কি। কি অবস্থা এখন তোর আজিজ? এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। কি সিচুয়েশন ওই মেয়েটা? বিয়ে হয়ে গেছে। কার সাথে? কার সাথে হয়েছে এটা আমি সঠিক জানি না। যেমন আমি বলি, যখন আমি কুরবানির ঈদের পরে আগে 2 দিন আগে যে বাড়িতে গেলাম, বাড়িতে আসার পরে হঠাৎ করে ওর দাদি আর ওর ছোট ভাই আসছে, আইসা বলতেছে যে
তুমি তো মোটামুটি অনেক দিন ধরে আসছো, যে তোমার নেওয়ার জন্য আসছি, মানে দেশের বাড়ি রংপুর নিয়ে চলে যাবো আর কি। পরে এটা শোনার পর মানে আমি নিজের ধরে রাখতে পারি নাই আর কি। পরে বললাম যে কবে নিয়ে যাব, বললো যে আজকে ট্রেনের টিকিট কাটতে আনছে, কালকে আর কি আমরা চলে যাবো। সেদিন আমি সারা রাত ঘুমাই নাই। তারপর আমি যে রুমে থাকি এই জানালার পাশে দাঁড়িয়ে আমার দুইটা হাত দুইটা খুব কান্না করছে মেয়েটা। কান্না করে বলতেছে যে আমি আগামীকাল চলে যাচ্ছি, ঠিক মতো খাবার খাবেন, বেশি রাত জাগবেন না, আপনার তো রাত জাগা নেশা হয়ে গেছে গা, আর পাগলামি করবেন না। এগুলো বইটা আমার হাত দুইটা জড়াইয়া দুইটা খুব কান্নাকানি করছে। কান্নাকাটি করার পরে যে চিঠিটা এখন আমি দেখাইলাম, চিঠিটা লিখে আমার হাতে দিছে, হাত দুইটা দূরে দেওয়ার পরে আমি রাইখা দিছি। রাখার পরে তো আর খুলি নাই, না খুলিয়া আমি যে টেনশনের মধ্যে আছি, কারণ দেশের বাড়ি চলে যাব। তারপর আমি করলাম, আমার রুমে দিয়ে দেখলাম যে চিঠিটা দেখলাম এই লেখা। পরে সারা রাত আমি ঘুমাই নাই, সারা রাত না ঘুমাইয়া রাত্রে আমি জানালার পাশে দাঁড়িয়ে ছিলাম। পরে আবার রাত্রে আসছে, আইসা বলতেছে আপনি ঘুমান, বেশি চিন্তা করবেন না। রাতে আমার জানালার পাশে আসছে। কত রাতে? 10টার মতো। দেখি বলছি জানলার পাশে আইসা আবার হাত দুইটা দুইরা যেভাবে ধরছে, হ্যাঁ, শিখ দিয়ে জানলা শিখাচ্ছে না, ঠিক আছে, হাত ধরলো, হ্যাঁ, এইভাবে দুইরা কান্না করিয়া বলতেছে যে আমি আগামীকাল চলে যাচ্ছি, আপনি পাগলামি করবেন না, আর ঠিক মতো খাবার খাবেন, আর ট্রেনের টিকিট আমার সাথে কথা বল। তুই যাই বলিস না বলিস, আমার সাথে আমি আমার মতো করে বলি, আমি যেমন মানুষ সেভাবে কথা বলবো, তোর মতো না। বল ট্রেনের টিকিট, মেয়েটা বলতে, হ্যাঁ, ট্রেনের টিকিট কাটা শেষ, কালকে চলে যাচ্ছি, ভালো থাকবেন। কালকে চলে যাবা? আমি আর কিছু বলি নাই, আমি বলছি আমার মতো করে, কালকে চলে যাবা? হ্যাঁ বল, কারণ চলে যেতে যাবে। হ্যাঁ হ্যাঁ, টিকিট কাটা হয়ে গেছে। হ্যাঁ, আমার বড় ইচ্ছে যে একবার কাছ থেকে দেখা তোমার, হয় তুমি আসো না আমি বাইরে আসি একবার। না, এরকম কখনো বলি নাই। না আমি ফালতু খারাপ আদমি, আমি মানে মেয়েটা কি বলতে পারতো সেটা আমি বলার চেষ্টা করছি। মেয়েটাকে দেখছিস না দিনের পর দিন, মেয়েটা কি বলতে পারতো আমি সেটা জানার চেষ্টা করছি। কালকে চলে যাবা? কালকে চলে যাবো, ট্রেনের টিকিট কাটা শেষ, অগ্রিম টিকিট কাটা শেষ। আমি কাল কয়টা ট্রেন তোমার? সকাল 8টা। সকাল 8টা। নাস্তা করে বের হবে নাকি ট্রেনেই খাবে? ট্রেনেই খাবো, ঘুমোতে উঠেই আর কি রওনা দিব। তুমি জানো না যে কি পরিমাণ মিস করি তোমাকে আমি? এটা মানে কলেজে ভর্তি হতে হবে। ওকে, বাট আমাকে এমন কোনো, আমি আবার আসবো, পরীক্ষা টরীক্ষা দিয়ে আবারই আসবো। অনেক দিন আমাকে অপেক্ষা করতে হবে, এমন কোনো সুখ স্মৃতি দিয়ে যাও যাতে করে তোমাকে নিয়ে আমার স্মৃতির মধ্যে বাঁচতে সহজ হয়। তুমি কি আমার জন্য কিছুক্ষণের জন্য একবারের জন্য আমার ভিতরে আসতে পারো, অথবা আমি তোমার কাছে আসি? না, তখন একটা মেমোরি কার্ড। বল, বল কি বলতে পারতো মেয়েটি? না, আমার আগে বলছে যে একটা মেমোরি কার্ড দিছে, সেখানে কিছু গান ছিল। ওই গানগুলো শুনলে তোমার কথা মনে থাকে? না না, কল্পনার মায়ের বাবা, থু। আমি বলছি যে মানে মানুষ, ব্যক্তি মানুষে যে হাত দিয়ে ছুঁয়ে দেখতেছি, তোকে ফিল পাচ্ছিস কিনা? জি, মেয়েলিটাই ফিল পাচ্ছিস না তো। ভাবছি, বুঝতে পারছি যে একটা ভালোবাসা মানুষ তোকে হাত দিয়ে ধরছে, রাইট? জি, এটা মেয়েলি ফিল তো আর না। না না, দুর্বল যে হাত কম্পন, বুক কম্পন, এগুলো তো হচ্ছে না। এক্স্যাক্টলি সেটাই বলছি যে তুই তো মেয়েটাকে দেখেছিস না দিনের পর দিন? হ্যাঁ, দেখেছি। তো আমি আজিজ হয়ে যদি এই কথাগুলো বলতাম, মেয়েটা কি বলতে পারতো? যে চলে যাচ্ছে যাও, বাট আমাকে কিছু ভালো লাগার স্মৃতি দিয়ে যাও, যাতে তোমাকে নিয়ে আমার ভাবতে, কল্পনা করতে, তোমার ঘোরে ঘোর যেন কখনো না কাটে, এভাবে থাকতে আমার জন্য সহজ হয়। তুমি কি আমার জন্য 2 মিনিটের জন্য বা মিনিট খানেক জন্য আমার ঘরের মধ্যে আসতে পারো? এটা কখনো ও বলে না। বল বল, আমি বলছি, তুই কি বল, মেয়েটি কি বলতে পারতো? যে আসবো না, আসবো না। হ্যাঁ,
না, বলতো যে যেখানে আম্মা আব্বা আসবে, আছে, দেখে ফেলবে। হ্যাঁ, তবু আচ্ছা। তবু আমার মামি দেখে ফেলছিল আর কি। আচ্ছা, দেখে ফেলবে। হ্যাঁ। বরং আমি বের হয়ে আসি, আমার কোনো কিছু চাওয়া নাই, শুধু একটা বার তোমার কপালে চুমু দিতে চাই। হ্যাঁ, এটা বলতে তোর মেয়েটা পারতো। কি বললো? কি বলতো? না করতো না তো? না, না করার কথা না। এই এটাই হচ্ছে মজা। শোন, এই যে হাতটা ধরছিস না বেটা, মাইক্রোফোনে সাউন্ড যাচ্ছে কিনা, কে তুই? ভুলে যা, তুই আজিজ, তুই হচ্ছিস সেই মেয়ে যার নামের শেষে বুর্গিজ আছে। দাঁড়া, হাত ধরছিস, রাইট? ঘরে তুই নাই, তুই বাইরে চলে গেছিস। না, আমি ঘরে। আরে বেটা, এখন কল্পনায়। তো কল্পনাতে মেয়েটা কি আসবে না তো, যেহেতু লোকে দেখে ফেলবে। হ্যাঁ, এবার তুই বাইরে যাচ্ছিস, তাহলে একটা বারের জন্য শুধু কপালে চুমু দেওয়ার পারমিশন নিয়েছিস। মেয়ের কি রাজি হতো? অবশ্যই রাজি হতো, এতটুকু। হ্যাঁ, স্মেল পাচ্ছিস? আমার ইটারনাল লাভের যে পারফিউম আছে, ওই স্মেলটা ভুলে যা। কাছাকাছি থাকলে মানুষের সাথে মানুষের একটা স্মেল আছে না, টের পাচ্ছিস? এটা পুরুষালী গন্ধের জন্য তোর ভালো নাও লাগতে পারে, একটা বুনো গন্ধ পাওয়া যায়। ওইটা তখন পরস্পরকে কাছাকাছি আরো আনতো, রাইট? এবার কপালে যখন চুমুটা বসতো, এই লিপস এত ক্যারিজমেটিক, এর প্রত্যেকটা শিরা উপর শিরার মধ্যে, এই যে আমার তো ফিল আসছে তো যখন আঙ্গুল ছোঁয়াচ্ছি তো লিপসের মধ্যে, তখন যে ধরনের ইন্টেন্সিটি তৈরি হতো, তখন তুই আমি সহ হাজারো মানুষ বাগানে চলে যেত। বুঝছস না বুঝিস না? এটা তুই করিসনি, কারণ করা উচিত না, তাই এটাই তো 99% ছেলেরা বা মেয়েরা এটা করে। তখন আর ওখান থেকে কেউ বের হতে পারে না। জ্ঞানী ছেলে। বল এবার, তারপর বুঝছস না বুঝিস আমি কি বলতে চাচ্ছি? হ্যাঁ, Okay. বুঝতে পারছি। তারপর পরের দিন, এই কতটা গালি দিচ্ছে আমাকে মানুষ, বলতে থাক। তারপর আমি সারা রাত ঘুমাই নাই, না ঘুমিয়ে বসেছিলাম। আমার এক খালাতো ভাই ছিল, তার সাথে সারা রাত। যদি চিন্তা ভাবনা করছি, যদি ভোর হয়ে মানে ভোরের সময় যদি শেষ হলে যায়, আমি যদি খোঁজ না মানে তার যদি সাক্ষাৎ না পাই, তার জন্য আমি আগেই বাস স্ট্যান্ডে যেয়ে বসে থাকতাম আর কি। ফজরের আজানের দিকে সেই বাস স্ট্যান্ডে বসে থাকলাম, তখন আমার দিকে তাকাইয়া খুব কান্না করছিল। তারপর চলে যায়। তারপর এটাই আমার শেষ দেখা, তারপর আর দেখতে পারিনি। তারপরে ফোনে কথা বলতাম। ফোনে কথা বলার এক পর্যায়ে মোটামুটি মাস দুয়েক কথা বলছি। কথা বলার পরে বলতে, একদিন ওর ভাই বিষয়টা জানে, আর আমি যে বাসা থাকি সবাই বিষয়টা জানিয়ে গেছে গা। যখন ও চলে গেল, তখন আমিও আমার মামিরে বলতেছি যে, মামি আমি তো দেশে ফিরে যাবো, যে কালকে চলে যাবো। মামি বলতেছে যে না, 2 দিন থাক, পরে যাও। আমি বললাম না, কালকে যাবো, মানে এই কথা বললে আর কি কান্না শুরু করে দিছি। পরে বিষয়টা আর কি সবাই জানতে পারে। আবির হাওলাদার থু। তারপর সবাই জানার পরে ওর আম্মা ওর দেশের বাড়ি ফোন দিছে। ফোন দিয়া ওর বড় ভাই, ছোট ভাই দুজনকে বিষয়টা জানাইছে। তারপর একদিন আমার সাথে কথা বলতেছে। কথা বলার এক পর্যায়ে মোবাইল, মানে কে রে মোবাইল নিয়ে আমার খুব গালাগালি করার পরে সেই ফোনটাও ভেঙে ফেলাই দিছে। তারপর থেকে আর কোনো কথা হয় নাই। তারপর আমার খালাতো বোনের কাছ থেকে জানতে পারি যে বিষয়টা, যে মোবাইল ভেঙে ফেলাই দিছে। তারপর ও কলেজে ভর্তি হয়। আমি চিন্তা করি যে আমি এই রংপুর ওর এলাকায় যাব। আমার মোবাইল বন্ধ, আমি অঙ্গনের মোবাইল ব্যবহার করতেছি এবং তার মোবাইল দেখার চেষ্টা করছি, যেমনটা জেনেছো। কি সঞ্জয় দাস, তোমার প্রশ্ন উত্তর। ওকে, তারপর আজিজ। তারপর চিন্তা ভাবনা করলাম যে রংপুরে আমার যাইতে হবে। পরে যাওয়া বাদ দিলাম, যে আসলে ও যদি নাই করে কি বলবো আমি, মানে যাইয়া
আর বিষয়টা যেহেতু সবাই জানিয়ে গেছে, তারপর আর এইভাবে যাওয়া হলো না। তারপর একদিন জানতে পারলাম যে তার বিয়ে হয়ে গেছে। হঠাৎ? হ্যাঁ, হঠাৎ। পরে তো বিয়ে হঠাৎ হলে আমার কিন্তু অঙ্গন দুঃখের মিউজিক দিতে দেরি করেনি, কারণ জানি যে সে তুই কানবি এখন। কান শুরু কর, কান্না। তারপর বললো যে, তারপরে বিয়ে হওয়ার পরে আমার একদিন ফোন দিল। কেমন শুনছিলি তখন কেমন লাগছিল? তোর কল্পনা, জান প্রাণ সবই তো মেয়েটাকে ঘিরে। কেমন একটা পরিবারের ছেলে, তোর রিক্সা চালানোর কথা না, আমি সেটা করতেছিলি শুধু ওই মেয়েটিকে পাওয়ার জন্য, ঢাকায় থাকার জন্য, কারণ মেয়েটির সাথে তোকে যোগাযোগ রাখতে হবে। এক সপ্তাহের মতো আমি কোনো কারণ ছাড়া যে মেয়েটি বিয়ে করে ফেললো, তোর কি আছে, কি মনে হয় এটার ব্যাখ্যা? তারপর আমি বলছিলাম কি ব্যাখ্যা মনে হয় সেটা আমি জানতে চাচ্ছি। এটা আমি এখনো এটা ব্যাখ্যা খুঁজে পাইনি। বাঘ চায় মেয়েরা, ব্যাখ্যা খুঁজে পায়নি। কোমর সোজা করে দাঁড়া, এভাবে বস। বাঘ চায়, শৌর্যে বীর্যে পৌরুষ চায়। বায়োলজিক্যালি মেয়েরা প্রকৃতিগত ভাবে কিছুটা দুর্বল হয় পুরুষের তুলনায়, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। তারা শক্ত জমিন চায় বুকের মধ্যে, যেখানে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাতে পারে। তাই তারা চায় ভালো লাগার দারুণ এক উপলক্ষ, ডিম মধু খা আর না খা, যাতে করে যখন চরম মুহূর্তে যাওয়ার সুযোগ হবে তখন যেন পরিপূর্ণ সাপোর্ট তুই তাদেরকে দিতে পারিস। পারে না, পারিস। সো পুরুষ বলতেই পৌরুষ, পৌরুষ বলতে বাঘ। বাঘ রোয়ার, গর্জন করবে বাঘের মতো, নাকি পোতায়া থাকবে বাঘের মতো গর্জন করবে। এক্স্যাক্টলি। এমন কিছু করেছিস যাতে পৌরুষের ওই দর্শন মেয়েটি দেখতে পায়? এমন কিছু করেছিস যে তোর বুকের মধ্যে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাতে পারার মতো সাহস পাই? করছস না। কেন তোকে তাহলে পছন্দ করবে? বুঝছিস না, বুঝছিস না আমার কথা? বুঝতে পারছি। এটাই কারণ। এবার কারণ পাইছিস নাকি পাইসনি? জি, পাইছি। এটাই কারণ। আজ থেকে 6 মাস বা 2 বছর বা 10 বছর পর যদি ফিরে আসে, যে কারণই বলুক না কেন, তুই জেনে রাখ কারণ এটি। কারণ একটাই, এটাই। বায়োলজিক্যালি একটা মেয়ে একটা ছেলে চাইতে অনেক বেশি স্মার্ট হতে পারে, অনেক বেশি ট্যালেন্টেড হতে পারে, বাট বায়োলজিক্যালি প্রকৃতিগত কারণেই ছেলেদের চাইতে মেয়েরা একটু দুর্বল প্রকৃতির হয় শারীরিকভাবে। রাইট? রাইট। তো যে যে জিনিসটাতে কিছুটা কমতি থাকে তার অপোজিট সেক্সের প্রতি সেটার প্রশ্নে ডিপেন্ডেন্সি অটোমেটিক্যালি বেড়ে যায়। বাড়ে না? বাড়ে না? বাড়ে। তুই পোতায় গেছস, তুই অর্থনৈতিক নিরাপত্তার জায়গায় এমন একটা প্রফেশন বেছে নিয়েছস যেটার কারণে তোকে ভরসা করা ওইভাবে যায় না। ঠিক ঠিক। ও যখন সমুদ্রের জলোচ্ছ্বাসের মতো এইভাবে তোকে আহ্বান করতেছে, তখন তুই নালার মতো সাড়া দিয়েছস। ঠিক। কোনটার ক্ষেত্রে বললাম? সমুদ্র জলোচ্ছ্বাস নালা, বুঝছস না বুঝিস নি? বুঝছস তো না? হ্যাঁ, বুঝছি। কোনটা? ওই সময়টার কথা বলছি। ও তো জলোচ্ছ্বাসের মতো জোয়ার উঠে গেছে, তখন তুই নালার মতো সাপোর্ট দিয়েছিস। কেমনে তোকে ডিফাইন করা হবে যে তুই বাঘ? কেমনে তোকে ডিফাইন করা হবে যে পৌরুষে দীপ্ত একটা পুরুষ তুই, যার জমিন চওড়া হোক আর পাতলা হোক, যার বুকের মধ্যে নিশ্চিন্তে একটা মেয়ে ঘুমিয়ে থাকতে পারে ঘন্টার পর ঘন্টা? আমার এমন এক নাগর, যে নাগরের বুকের মধ্যে আমি ভরসা পাই, গোটা পৃথিবী যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমার নাগর আমাকে সেফ রাখবে এবং আমাকে নিরবিচ্ছিন্নভাবে নিরাপদ এক পৃথিবী আমার জন্য এনশিওর করবে। করছস নাকি করিস না এরকম কিছু? হ্যাঁ, করছস? না। তাহলে তো কোনো মেয়ে তো দূরের কথা, তৃতীয় লঙ্গের হিজড়া থেকে শুরু করে আমিও যদি ইনজেকশন দিয়ে মেয়ে হয়ে যায়, আমিও তো চাইবো না যে এরকম ছেলে আমার ঘর করুক। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। এটাই কারণ। এটার জন্য বহুদূর যাওয়া লাগে না, এটার জন্য বহু চেষ্টা করা যায় না। তুই কি এভাবে ভাবছিস কখনো জীবনটাকে? না, কখনোই না। এর জন্য আমি গুরু। আরে আমি আই এম দ্য বেস্ট। আমি একটা ফোন নিয়ে আমি কেমন বেস্ট হই? বাট এটাই কারণ। তোর কাছে অসঙ্গত বা অযৌক্তিক মনে হচ্ছে? না। এটাই কারণ। এটাই কারণ। বিশ্বাস কর,
আমিও যদি নারী সত্তা নিয়ে পৃথিবীতে আসতাম, এমন একটা ছেলেকে অন্তত খুঁজে বের করতাম, কারণ আমার একটা দুর্বলতা। ও বেটা যতই শক্তিশালী, ওকে তো মাসল আমার চাইতে বেশি। পারবে নি? লাগাই আই একটা ব্যাক কিক করবো তো স্টুডিওর গ্লাস ভেঙে ওদিকে ফেলে দেব। এটা প্রকৃতি ডিফাইন করেছে যে পুরুষ একটু শারীরিকভাবে শক্তিশালী হতে পারে, ওরা একটু দুর্বল, বাট ট্যালেন্টেড আমার চাইতে ও। আমি এটা নিজে অ্যাকনোলেজ করি। বুদ্ধিদীপ্ততায় আমার চাইতে সেরা, সৌন্দর্য আমার চাইতে সেরা, সম্মানে আমার চাইতে অনেক বেশি সেরা, কারণ ওদের ঔরসে মা জাতির আবির্ভাব ঘটে পৃথিবীতে। তা নারী সত্তার সাথে ইম্পর্টেন্ট আর পৃথিবীতে কিছু নাই। ক্লিয়ার? ক্লিয়ার। কিন্তু যে যে জিনিসটাতে কমতি, সে তো সেই অপোজিট জিনিসটার প্রতি আগ্রহ পোষণ করবে। দ্যাটস ফর শিওর, রাইট? জি। তুই যেখানে কমতি সেখানে তুই চাইবে না আমি এমন একজন বন্ধুর হাত ধরি যার ওই জিনিসটা আসছে, যাতে করে আমার অভাবটা পূরণ হয়, রাইট? একদম ঠিক। তাহলে সারা জীবন ঘর করবে এমন মানুষটাকে তো বাঁচবে সে। একদম। তো তুই তো পোতায় গেছিস সব দিক দিয়ে। অর্থনৈতিক নিরাপত্তার এনশিওরিটি তোর মধ্যে নাই, আছে? না। শারীরিক সক্ষমতার নিরাপত্তা তেমন ভাবে নাই, যেহেতু ওইসব করতে গিয়ে তোর অবস্থা ওরকম হয়ে গেছে। লুক অ্যান্ড ফিলটা ওই কারণে ইম্পর্টেন্ট। ঠিক। লুক অ্যান্ড ফিলটা কিন্তু ওই যে বললাম যে একটা সার্টেন টাইমের পরে অসুন্দর মানুষের সুন্দর লাগে, সুন্দর মানুষের নর্মাল মনে হয়। ক্লিয়ার? জি। কিন্তু লুক অ্যান্ড ফিলটা কেন দেখে যে এই বাঘটাই দরকার থাকুক আমার সাথে, যাদের ওরসে আমাদের পরবর্তী সন্তান বাঘের মতো হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। আমি তো একসময় ভাবতেছিলাম তালাক হয়ে যাবে। যাই হোক, অনেকেই ভাবে যে মরক্কো চলে যাবো, নওয়াব ফাতির মতো কোনো মেয়েকে বেছে নেবো, যাতে করে আমাদের ওরসে এরকম টাইপের কোনো ছেলে বা মেয়ে জন্ম নেই। ঠিক। তোকে ডাম করছে, তোর সাথে চিট করছে, তোর সাথে ফ্রডমেন্ট অ্যাক্টিভিটি করেছে। তোর মতো পবিত্রতম ভালোবাসার মধ্যে যারা থাকে তাদেরকে এভাবে অপদস্থ করা হয় ছেলে মেয়ের সাথে, এবং অনেক মেয়ের সাথে অনেক ছেলেই কাজ করে। একদম ঠিক কথা। কার কথা? আপনার কথা হ্যাঁ, ঠিক গুরু। আছে। এই ক্যালকুলেশন মিলাতে আমার কাছে আসতে হলো, এটা সহজ ব্যাপার। গুরু, আপনাকে আমি বল। 2018 সাল থেকে শুনি। পাম্মার না, পাম না, তখন কোনো অনেক- পরিচয় কোথায়? কোন শালা আমার পাত্তা দেন আমি জানি না। অনেক নামে একটা ছেলের গল্প শুনছিলাম আমি। 2018 সালের 11 মাসের কয় তারিখ এটা খেল নাই? যাই হোক, বল পাম্মার। না, পাম না, এটা সত্য কথা। তো শেষ কর কি তাই? তারপর ও তো চলে গেল, যোগাযোগ বন্ধ, বিয়ে শাদী করিয়া। আচ্ছা, একটা জায়গায় আমাকে জানাও, এই যে কি বলছো নাম, কি নাম রে? জহির খান। জহির খান বলেছে যে গুরু তাহলে কি অবৈধ সম্পর্কটাকে আপনি প্রমোট করছেন? অফকোর্স নট, অফকোর্স নট। কারণ আমি জানি যে কোন জায়গাতে থামতে হবে। জহির খান, জহির তোমার জন্য বলতেছি, আমি আবার গল্পে যাচ্ছি। যখন তুই কি বললি, দাঁড়া, জহির খান জহিরের জন্য। জহির বলেছো যে সূর্যে বীর্যে বাঘ হতে হবে, তো ইকোনমিক্যালি আমি স্ট্রেংথ হবো, রাইট? সো আমি ইকোনমিক্যালি স্ট্রং হলে মেয়েটা তোর প্রতি ডিপেন্ডেন্সি থাকতো, থাকতো না? থাকতো না? হ্যাঁ, তুই যে পেশাতে বেছে নিয়েছিলি, কোনো পেশাকে ছোট করছি না, বাজার ইচ্ছা যদি বেটার পেশায় যাইতি তাহলে কি মেয়েটাকে তোর সাথে থাকতো না? অবশ্যই থাকতো। আর কি বলেছি আমি? শারীরিক ভাবে সূর্যে বীর্যে তপ্ত থাকা, তাই বলেছি। আর কি বলেছি? যখন যে অ্যাক্টিভিটি করা উচিত সেটা কর। আর আমি উদাহরণ দিতে গিয়ে বলেছি যে তুই ওই মেয়েটি আর আমি এই ছেলেটি আজিজ, যে তুমি কি আমার জন্য মিনিট খানেকের জন্য ঘরে আসতে পারো? আমি তোমাকে একটা আলিঙ্গন করতে চাই শেষবারের মতো, আর তোমার কপালে একটা পবিত্র চুম্বন দিতে চাই। এটাই তো বলেছি। মেয়েটা তখন, তুই মেয়ে, তুই অস্বীকার করলি। তখন আমি বললাম যে তাহলে আমি বাইরে আসি, এসে তোমাকে একবার হাগ করতে চাই আর একবার চুমু দিতে চাই। কারণ আমাদের যে স্মেল, এই যে চুমু, এই যে রেখা, বারবার বিড়ি খাস না তো? খাস। যাই হোক, ঠোঁটে হাত দিচ্ছি, ফিল পাচ্ছি। আমি ফিল পাচ্ছি কেন? ছেলে হয়ে ছেলে। যাই হোক, এইটা মেয়ের ক্ষেত্রে প্যাচ লেগে যাবে তখন। এইটা বুঝে জহির লিখেছে যে তাহলে কি অবৈধ সম্পর্কটা প্রমোট করছেন? অফকোর্স নট। কারণ আমি জানি যে কোথায় থামতে আমাকে হবে। সো আমি কাছে আসছি। ওইভাবে চিন্তা করিস না, আমার ঘুমের মধ্যে আমার ফিল নষ্ট হয়ে যাবে। আর কোনোদিন তোর ভিজুয়ালাইজেশন যদি আমার ভিতরে আসার, কোনোদিন আমার ওই জিনিসগুলো আর হবে না। বাট বোঝানোর জন্য বলছিস। যা, আমি তাকাচ্ছি না।
আচ্ছা জহিরের কথার উত্তরে বলছি যে অবৈধ ব্যাপারটা কি করবো না, আই আন্ডারস্ট্যান্ড ভেরি ক্লিয়ারলি কোথায় আমাকে থামতে হবে। আজিজ, আর তুই হচ্ছিস সেই নাম যার নামের শেষে বর্গীজ আছে। আমি তোর কাছে আসছি, রাইট? আমি আসছি, যেহেতু ভিতরে ঢুকলো না, আমরা যে তোর পাশে আসছি, অন্ধকার জঙ্গল, সাপের ভয়ও করতেছি, তুই তো ভীতুশালা, সাপের ভয়ও করতেছি, গন্ডা ফুসকি মারে সাপে। তারপর আমি কাছে আসলাম, তোর কাছে ধরলাম, আমি তোর এই জায়গাতে সত্যি কিস করলাম, আর কাছে ভিড় কাছে কানের কাছে গিয়ে কানের কাছে গিয়ে আমি শুধু বললাম যে প্রডিউসার অনুরোধ করছে লাথি মেরে যেন আমার পাশের কোয়াঙ্কারকে স্টুডিওর বাইরে বাইর করে ফেলা হয়। থু! যা, আমি কি প্রোগ্রাম করবো না ওকে, যাকে জয়ের কথার উত্তর বলছি, বলেছে শারীরিক সম্পর্ক করবো না, আমি জানি যে কোথায় থামতে হবে। ওকে ডান, আবার শুরু থেকে যাই, ও ফিল নষ্ট করতেছে, খুব খারাপ। ও এই মেয়েটা সেই মেয়েটা নাকি যে তোর জীবন নষ্ট করতেছে? ওকে, সো তারপরে তুই মেয়েটাকে ভিতরে ডাকলি, মেয়েটা আসে নি, মামা মেয়ে দেখে ফেলবে, রাইট? এবার তুই বলে যে আমি বাইরে আসতেছি, জানলার পাশে একটু ঘাস, দুর্বা ঘাস বড় বড় নাকি ওখানে ছোট ছিল? না, ঘাস ছিল, ঢাকা শহর ঘাস। আচ্ছা, ঘাসই নাই। তো এবার তুই বাইরে আসছিস, অন্ধকার তো, সেফ জায়গা তো মোটামুটি। ওকে, তুই আইসা তুই ওকে পাশে ধরলে, আমি আজিজ, তুই হচ্ছে সে মেয়েটি যার নামের পাশে বর্গীজ আছে। এবার কাছে এসে কিস কিন্তু তুই এখানে করিস নি, ওকে, একবার জড়ায় ধরলি কাছে, ওই ফিল নিয়ে। বাট আমি চাই না যে আমার এই ভিজুয়ালাইজেশন কখনো থাকুক। শুধু একটা বারের জন্য সালমান খানের মতো এইভাবে, সালমান খান যখন পরিচিত বা কাছের মানুষকে চাইপা ধরে তখন এভাবে চাইপা ধরে, শাহনাজ গিলকে যেমন চাইপা ধরেছিল আমি তখন দেখছি এরকম, আইদার এরকম ধরে, আচ্ছা এরকম চাইপা ধরলি, তখন শুধু একটা কথা যদি বলতি যে আমার পুরো জীবনে কোনো মানুষকে এত গভীরভাবে ভালোবাসিনি, তুই তোর মতো করে বলতি, আমি শুদ্ধ ভাষায় বলতেছি, এত 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 গভীরভাবে ভালোবাসিনি। আমি যাই করি, শুদ্ধ অশুদ্ধ যাই করি, সবই তোমার জন্য। আমি জানি যে কত কষ্ট করে আমার নিজেকে কন্ট্রোল করতে হয়, আজকের দিনও নিজেকে কন্ট্রোল করতেছি, শুধু পবিত্রতম ভাবে তোমাকে পাবো তাই, যা স্রষ্টা আমাদের জন্য নির্ধারণ করেছে। তোর কি মনে হয় যে এই ফিল এত সহজে ভুলে যেতে পারতো কেউ? না। এর মানে কি যে জহির যেমন বলেছে যে আপনি কি অবৈধ সম্পর্কের কথা বলেছেন, আমি কি অবৈধ সম্পর্কে গেছি? না না। কিন্তু তুই যে জিনিসটা ট্রান্সমিট করতে চাচ্ছিস মেয়েটার মধ্যে, ওটা কি ট্রান্সমিট হতো? তোর কি মনে হয়? না, ট্রান্সমিট বুঝিস না মনে হয়। তুই যা ফিল করতে চাচ্ছিস মেয়েটার মধ্যে কি এটা ঢুকতো পরিপূর্ণভাবে? হ্যাঁ ঢুকতো। কারণ কি জানিস, শুধু কথা, শুধু চাহনিতে আর ওই যে ফুচকি মারে যে হাসতি, এটা তো হয় না, অনেক সময় শারীরিক ফিল লাগে। সেটা জড়ায় না ধরলে হয়, কথা টাচ করেও হতে পারতে, অথবা দূর থেকে হতে পারত। যে তোমার উপস্থিতি আমাকে যে কি পরিমাণ উদ্বেলিত করে সেটা আমি জানি, কিন্তু তারপরেও আমি নিজেকে, নিজের আব্রু, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি, কারণ আমি চাই যে স্রষ্টা আমাদের জন্য যেভাবে নির্ধারণ করেছে আমাদের জীবন, সে পরিপূর্ণভাবে তোমাকে আমি পেতে চাই। তাই আজ আমি যা করেছি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য, এর পিছনে কোনো ইন্টেনশন ছিল না। আমি চাইলেই দারুণ সুখের জীবন পার করতে পারি আজ এই মুহূর্তে যদি আমি বাড়ি ফিরে যাই। তুমি আমার চাইতে অনেক সেরা মানুষ পাবে, বুকের প্রশস্ত জমিন পাবে, অনেক বেশি ইকোনমিক সলভেন্ট মানুষ পাবে, বাট আমার মতো যত্ন করে ভালোবাসার মানুষ দ্বিতীয়টা আর কোনোদিন পাবে না। অনেক ভালোবাসি তোমায়, শেষ। এটা তুই তোর মতো করে বলতেছিস, তোর ভাষায়, তোর আঞ্চলিক ভাষায়। তোর কি মনে হয় একটা ফারাক তৈরি হতো? না। ও কি রে, তা ঠিক তৈরি হতো। ওকে বাইর করলেন না উমনকে? ওকে বাইর করে দে। 01841904904 এই নাম্বার আপনি কল করতে পারেন। কল করলে অবশ্যই আপনি গুরুর সঙ্গে কথা বলতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি ফোন কল দিয়ে শেষ করতে করে নে প্রোগ্রাম। কিছু বলবি আর বলিস না? ভালো আছিস না এখন? এখন
আলহামদুলিল্লাহ ভালো অল্প আছি। সঙ্গ অল্প বাদ, ওই মেয়েটা ফ্রড করে গেছে তোর সাথে, তো বুঝছিস হ্যাঁ বুঝতে পারছি। কারণটা কি সেটা ব্যাখ্যা পাইছস? হ্যাঁ। আর কোন দুঃখ আছে? না এখন আর দুঃখ এখন নাই। কি করিস? এখন বর্তমানে একটা জাতীয় পত্রিকায় আমাদের ফুলবাড়িয়া উপজেলা প্রতিনিধি হিসেবে আছি। জানে কাছে জড়ায় ধর, এবার কিন্তু এতে সামকে জড়াচ্ছিস, ওই বুর্গি জনা। জাতীয় পত্রিকায়? হ্যাঁ বাহ, দেখছিস পরিশ্রম করে মানুষ কোথায় নিয়ে যায়। কারণ কারণ একটা রিপোর্ট নেওয়ার জন্য একটা ট্যালেন্টেড বা নিজের প্রতি অহমিক আছে এমন মানুষ হয়তো একবার যাবি, তুই তো 1000 বার যাবি। আমাকে ওই নিউজটা নেওয়াই লাগবে, পারবি তুই। প্রাউড অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ। প্রাউড অফ ইউ। বস। ওই নারকেল তেল মাথায় দেওয়া, আমি অমুক জানি না তমুক জানি না, এগুলো নিয়ে কোনো কমপ্লেক্সিটিতে ভুগবি কি? না 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 না, কারণ খনিতে সোনা গোল্ড কোথায় পাওয়া যায়? খনিতে, যেখানে নামতে গেলে গায়ে মুখে কাদা লাগে। পৃথিবীর ইতিহাস তৈরি করেছে কারা? অভাবী থাকা মানুষগুলো। জি ওই যে যারা প্যাম্পার্ড হয় প্রতি মুহূর্তে, তারা কি পৃথিবীর ইতিহাস তৈরি করেছে? তারা কি পৃথিবীটাকে সচল রেখেছে? না। না। দেখবি যে যত এসব মানুষ, ইভেন আবার প্রফেট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও কি অনেক বড় আল্লাহর ঘরে দুলাল ছিলেন? না। এক্স্যাক্টলি। সো তোদের আমাদের মতো মানুষজনই কি পৃথিবীর ইতিহাসটাকে বদলিয়ে দিয়েছে। একদম ঠিক কথা। মানবতার কল্যাণের জন্য তারা কাজ করেছে। সো ওই কমপ্লেক্সিটিতে কখনো ভুগবি না। শুধু একটাই মন্ত্র, সেটা হচ্ছে পরিশ্রম, পরিশ্রম এবং পরিশ্রম। যে মানুষটা একটা ছোট্ট একটা মেয়ের প্রেমে ভালোবাসার জন্য রিক্সা ধরতে পারে, সেই মানুষটা পরিশ্রম করতে কোনো দ্বিধা আছে? না না। শুধু সামনে ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যাওয়ার দিন, রাইট? একদম। আর কোনো কমপ্লেন আছে? না। কোনো টেনশন আছে? না, কোনো কোনো tension ফ্রাস্ট্রেশন আছে? না। ওকে, হাতে বাড়ি মার। ওই শালারা বানাইছে ওয়েস্টার্ন, হাতে বাড়ি মারছে। হাতে কেন বাড়ি? নিচে বাড়ি মারি আমরা, শালা নিচে বাড়ি মারি। কারণ ও শালারা বানাইছে, ওটা এটাই করতে হবে, ডাজন্ট মিন ফহিন নেই হঠাৎ করে বানাইছে এরম। আর এসব তো ছাইয়াদের ব্যাপার, হ্যান্ডশেকও হইতে পারে, এটাই তো না? ওকে, ডান। আর কোন গল্প কিছু বলবি? আর না, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। ভেরি গুড। আমি এখন আমি তো ফুলবাড়ি- আইডি কার্ডও দেখতেছি হ্যাঁ। এই ফাঁকে। ও সে শো করবো না, যেহেতু আমাদেরকে টাকা দেয়নি ওরা। ও ঠিক আছে। একটু দেখি আমি কাছ থেকে। বুঝতে পারছি, পারফেক্ট, ভেরি গুড। কিন্তু হচ্ছে তো ভালো নিউজ কেউ নিতে পারবে না, কারণ জানিস তুই পরিশ্রমী। তাই তুই ওই একটা ব্যক্তি মানুষের নিউজ নেওয়ার জন্য কিন্তু 1000 বার চেঞ্জ করবি। একবার সকালে যাবি, দুপুরে যাবি, রাতে যাবি, মাঝরাতে যাবি। কিন্তু আরেকজন যারা বেশি কোয়ালিফুল বলে নিজেকে মনে করে, স্কিলফুল, ও কিন্তু ওইভাবে তোর মতো এফোর্ট দিতে পারবে না। আর এফোর্টের কারণে তোর কাছে ধরা খেতে বাধ্য। ক্লিয়ার? জি। ওকে। আর কোনো কনফিউশন আছে, কষ্ট আছে, দুঃখ না, আছে? আমার কোনো কষ্ট ইউ নাই। ডান? শান্তি? একদম। ও ওদের মতো করবো না। ক্রিস্টোফার আর নিকোলাস প্রথম এরকম করেছিল। সারাদা ফহিনী ঘরের বাথরুমে মানুষ হওয়া মানুষ। তুই আমি এরকম করে বলবো, ডান তো না? ডান। কোনো কষ্ট নাই তো? কোনো কষ্ট ওকে। নাই। এবার আমরা প্রোগ্রাম শেষ করি। দু একটা টেক্সট নিয়ে অনুষ্ঠান শেষ করে দিই। দু একটা ফোন কি নিতে পারিস রে? দেখ তো। অবশ্যই। মোবাইল কি আমাদের কাছে আছে এখানে? এটাই আমাদের মোবাইল। 01841904904 দু একটা ফোন নিয়ে অনুষ্ঠান শেষ করে দিচ্ছি। অলরাইট, এই নম্বরে কল করলে আপনি আমাদের গুরুর সঙ্গে এখন কথা বলতে পারবেন, এবং আপনি চাইলেই যদি চান যে আপনার অনেক বাজে, দুইটা ফোন নিব। ওকে, তো ফোন কল ওপেন আছে, আপনি এক্ষুনি কল করলে পাবেন 01841904904 এই নাম্বারে শেয়ার করো, চটপট করে বহু মানুষের কাছে শেয়ার করে দাও, প্লিজ শেয়ার করো। ওকে। ফকির টাইপের লাগে। ও তোর ফোন বন্ধ, ওদিকে ক্যামেরা বন্ধ, তো আমাদের ফোন নেওয়ার সুযোগ আপাতত থাকছে না। উই আর আনফরচুনেট যে মোবাইলটা ব্যাক টু ব্যাক অনেকগুলো প্রোগ্রাম কভার করার জন্য এটা কোনো ব্যাখ্যা হতে পারে না, বাট মোবাইলের ব্যাটারি ইজ ড্রাই আউট। বিদায় নিচ্ছি, সবার জন্য অনেক ভালোবাসা, সবাই অনেক ভালো থাকুক। 99তম পর্ব শেষ করলাম। কংগ্রেচুলেশন টু ইউ, স্পেশালি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে কানেক্টেড থেকেছো, ভালোবাসার বাংলাদেশের সাথে। এটা দারুণ এক লেগেসি মেনটেন হচ্ছে গত 16-17 বছর ধরে। কেউ এতদিন ধরে কোনো কাছের মানুষ কিন্তু এখন পর্যন্ত সহ্য করতে পারছে না। আমার মতো অধমকে যে এতদিন সহ্য করেছো, এক এক সময় এক এক গ্ল্যামারাস এবং ট্যালেন্টেড মেয়েদের কারণে, কখনো হয়তো মেঘলা, কখনো হয়তো এমা, কখনো হয়তো অঙ্গন। সো আমি এই জন্য কৃতজ্ঞ আমি আমার টিমের প্রতি, যাদের কারণে এত বছর ধরে তোমরা আমাকে হজম করেছো। এবং 100তম পর্ব সামনের সপ্তাহে আমরা পালন করতে যাচ্ছি। কাকে দেখতে চাও সেটা আমাদেরকে জানান দিয়ে ওর টেক্সটের মাধ্যমে। আর সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক মহব্বত। লাভ ইউ জান, অনেক ভালোবাসা তোমাদের জন্য। কারণ কোনো কারণে যখন প্যাচ লাগে আমার শরীর,
গতকালকে প্যাচ লাগছিল, ভোর পর্যন্ত একটা প্রোগ্রামের মধ্যে ছিলাম, তখন হঠাৎ করে মনে হচ্ছে যে বুক ধরপড় করতেছে, স্ট্রোক করে মারা যাবে। তখন মনে হচ্ছিল যে না, পৃথিবীতে আমি সাকসেসফুল, কারণ কিছু মানুষ আমাকে পাগলের মতো ভালোবাসে। সে সংখ্যাটা তো 5টা 10টা বা 15টা হতে পারে, বাট নিরঙ্কুশ ভাবে ভালোবাসে, কোনো কারণ ছাড়াই। যাদের কাছে ভালোবাসার বাংলাদেশ, যাদের কাছে ঢাকা FM, যাদের কাছে লাভ গ্রোয়েতে সামথিং স্পেশাল। সো এই ভালোবাসার জন্য বহু বছর আমি বারবার বাঁচতে চাই, বহু বছর, বহু জনম আমি বারবার জন্ম নিতে চাই, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই। এবং তোমাদের জন্য দোয়া অটোমেটিক্যালি প্রাণ থেকে চলে আসে। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।